আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় আলিম এবং এসএসসির শিক্ষার্থীরা, সরি আমার প্রিয় দাখিল এবং এসএসসির শিক্ষার্থীরা, কেমন আছি সবাই? একটু জানতে চাই সবার কাছে। ঢাকায় শীত আছে তো নাই, আছে তো নাই এমন অবস্থা। তো আমি একটু জানতে চাই, একটু ২ মিনিট, একটু ২-৩ মিনিট একটু কথা বলি সবার সাথে। হুম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন ভালো থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের সামনে পরীক্ষা। তো এখন আল্লাহ না করুক যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে এখান থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন। আমার নিজের একজন ফ্রেন্ডের কথা মনে পড়ে, আমার ক্যাডেট কলেজের একটা ফ্রেন্ড। খুবই ভালো স্টুডেন্ট ছিল, খুবই ভালো স্টুডেন্ট। আমরা একই সাথে নেভিতে এক্সাম দিই আমরা। ও রেড কার্ড পায়, আমি গ্রিন কার্ড পাই। তো পরবর্তীতে ও হচ্ছে যখন ওর অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছিল টাইফয়েড হয়। টাইফয়েড হবার কারণে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর জন্য খুব ভালো মতো প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু আল্টিমেটলি ওর হয় নাই। ওই সেটা ছিল অসুস্থতা। তো এইজন্য মানে সুস্থতা এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জীবনে সবসময় সবচেয়ে বড় নিয়ামত। এখন সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। ঠিক আছে? এটা হচ্ছে সব কথার এক কথা। আমার ক্লাস এত কম কেন? মাইনুল জিজ্ঞাসা করেছে। আমার আ ক্লাস হচ্ছে আসলে আমরা তো এতদিন গদ্যগুলা পড়িয়েছি। এখন হচ্ছে পদ্যে গেলাম। ওভারঅল বাংলা যেই স্কেডিউলটাতে সাজিয়েছে যদি হয়তোবা আরো কয়েকটা বেশি ক্লাস থাকতো বাংলা তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। কিন্তু এখন কিছু করার নাই। যা আছে সেটাই মেনে নেওয়া ছাড়া। তো এখন ক্লাসে চলে যাচ্ছি। মোহাম্মদুল্লাহ একটু কাইন্ডলি আরেকটু বলবা ওদের যেই আছে তাকে আমাকে একটু চিনি ছাড়া গ্রিন টিও দিয়ে যেতে একটা। ঠিক আছে? অনেক বড় ক্লাস আজকে। এনিওয়ে আমি আজকে কোনো কথা বেশি একটা বাড়াবো না এবং আমি আজকে প্রত্যেককে বলব যে আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে অবশ্যই যদি বাংলায় তুই প্রপারলি নম্বর পেয়ে এ প্লাস তুলে আনতে চাস। আর যদি তোর মনে হয় যে না আমি ফেল করলাম না, পাস করলাম নাকি ঘোড়ার ডিম করলাম তা দিয়ে কিছু যায় আসে না, তাহলে তুমি ক্লাস থেকে চলে যেতে পারো। কোনো সমস্যা নেই। তো আমরা আজকে অনেকগুলো কবিতা কাভার করব। কবিতার পরে আমরা আজকে কাকতাড়ুয়াও কাভার করব। তো আজকে আমি ওভারঅল যেইভাবে পুরো আমাদের যেই ক্লাসটা সাজিয়েছি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক প্রত্যেকটা চ্যাপ্টার তো পড়াবো ভালো কথা। তার মধ্যে আমরা একটা ব্রেক দিব। ব্রেক তো অফ কোর্স দিব। মাঝখানে মাগরিবের নামাজও পড়বে। সকল কিছুই। সো ব্রেক তো যাবেই। আজকের ক্লাসটা কয়টা পর্যন্ত আমাদের? ৭ টা পর্যন্ত না মাহমুদুল্লাহ? ২ ঘন্টার ক্লাস যেহেতু ওদের লক্ষ্য জিপিএ 5 এর ক্লাস। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমি চ্যাটটা অফ করে দিচ্ছি। আমি আর কথা বাড়াবো না। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের আ ক্লাসে। ঠিক আছে? এখন আমি যখন একদম ১ম এ বঙ্গবাণী দেখতে পাচ্ছি, আমি যদি বঙ্গবাণী নিয়ে একটু বলি যে বঙ্গবাণী আমরা এখানে বঙ্গবাণী নিয়ে কেমন প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে কথা বলার আগে আমি বঙ্গবাণী নিয়ে একটু বোঝানোর চেষ্টা করি আগে, হ্যাঁ? কি আঙ্গিকে প্রশ্ন এসে থাকে আমাদের বঙ্গবাণী থেকে। যেমন বঙ্গবাণী থেকে আমরা যেই প্রশ্নগুলো পাই তার মধ্যে সবচেয়ে বেশি আসা প্রশ্নটা হচ্ছে, এটা যেকোনো বোর্ডে সবচেয়ে বেশি আসা প্রশ্নটা হচ্ছে যে নিজ ভাষার প্রতি অবজ্ঞা এবং অপর ভাষার প্রতি শ্রদ্ধা। আমি যা বলছি খুব মন দিয়ে শোনো। কারণ বাংলা অনেকেই কিছুই পড়ো নাই, আবার অনেকে যা পড়েছো তার কিছুই এখন আর ঐরকম মনেও নাই এবং অনেকে পড়েছো ভালোমতো। কিন্তু তারপরেও তারও একটু রিভিশন দরকার। তো সবার জন্যই আমি এখন প্রত্যেকটা কবিতা থেকে সেই বিষয়গুলোই বলব, যেই আঙ্গিকে সাধারণত সৃজনশীল প্রশ্ন এসে থাকে এবং কিভাবে সেটা উত্তর করব আমরা সেটা নিয়েও কথা বলব। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। অত্যন্ত কঠিন ভাষায় লেখা এই কবিতা। কারণ আজ থেকে কয়েকশো বছর আগে লেখা, যখন বাংলা লেখা হতো ওইভাবে, এখন আর এভাবে বাংলা লেখা হয়ে থাকে না। তো এই কবিতায় আমরা দেখতে পাই যে মূলত মাতৃভাষার প্রতি কবি আব্দুল হাকিমের একটা অসীম ভালোবাসার দৃষ্টান্ত। অসীম একটা ভালোবাসার দৃষ্টান্ত। এর পাশাপাশি আমরা আরো একটা বিষয় দেখতে পাই, তিনি সেই মানুষদের প্রতি খুব অবজ্ঞা প্রদর্শন করেছেন যারা নিজের দেশে থেকেও নিজের মাতৃভাষাকে ঘৃণা করে বা ভালোবাসে না। আমার একজন মিউজিশিয়ানের কথা মনে পড়ছে, তার নাম উল্লেখ করতে চাই না। তাকে আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো মিউজিশিয়ানও মনে হয় না। আজ থেকে অনেক বছর আগে গান বাজনা করতো, এখন আমরা দেখি না তাকে গান গাইতে। তো কোনো একটা টেলিভিশন প্রোগ্রামে তাকে প্রশ্ন করা হয়েছিল। তো তখন তিনি এমনভাবে বললেন, "আমি বাংলা বেলতে পারি না।" মানে মনে হচ্ছিল যে যদি হচ্ছে হাতের কাছে কোনো লাঠি থাকতো, সেটা দিয়ে যদি তাকে এলোপাতাড়ি মারা যাইত, তাইলে এটা হতো একটা মানে এটার একটা পারফেক্ট জবাব হইতো এটা। তো এদের মতো মানুষদের নিয়েই যেমন তিনি বলেছেন যে, "বঙ্গেত জন্মি যেসবে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।" মানে বাংলায় জন্মগ্রহণ করে, তুমি বাংলার খেয়ে বাংলার পড়ে
যে বাংলা ভাষাকেই গালাগাল দাও বা বাংলাকে নিয়েই হচ্ছে অবজ্ঞা করো, তুমি ভাই কোথায় যে জন্মাইছো তোমার জন্মেরই ঠিক নাই। এইরকম একটা বাজে কথা তিনি বলেছেন তাদেরকে, সেই মানুষদের উদ্দেশ্য করে। তো এইভাবে আমরা পুরো কবিতাটার দিকে যদি তাকাই তবে দেখব মোটা দাগে ৩ টা আঙ্গিকে এখান থেকে সৃজনশীল প্রশ্ন এসে থাকে। নাম্বার 1 হচ্ছে মাতৃভাষার প্রতি ভালোবাসা। নাম্বার 2 হচ্ছে যারা মাতৃভাষাকে অবজ্ঞা করেছে তাদের প্রতি কবির তীব্র ঘৃণা এবং তাদেরকে খুবই বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে তিনি দেখেছেন এবং তারা খুবই বাজে মানুষ এরকম ভাবেই তিনি আসলে তাদেরকে ট্রিট করেছেন। আর ৩ নম্বর যেই বিষয়টা নিয়ে প্রশ্ন এসে থাকে সেটা হলো আমরা দেখেছি যে এই কবিতাতে এমন একটা অংশ আছে যেখানে ভাষার সঙ্গে ধর্মের একটা সম্পর্ক সৃষ্টি করা হয়েছে। মানে তৎকালীন সমাজে এমন কিছু বিশ্বাসও প্রচলিত ছিল যে আ ধরো হ্যাঁ, আরবি ফার্সি সেগুলোতে হচ্ছে ধর্মীয় গ্রন্থাগারগুলো ছিল। অবশ্যই আরবি ভাষায় ছিল কুরআন। কিন্তু আ যেহেতু অনেক ফার্সি ইসলামিক স্কলার ছিল, তো অনেক ফার্সি ভাষায়ও ছিল কিতাব। কিন্তু আরবি, ফার্সি এগুলোতে কোনো দ্বিমত নাই। প্রত্যেকটা ভাষাই তার কাছে ভালো। প্রত্যেকটা ভাষা নিজস্ব মানুষের কাছে ভালো। কিন্তু অন্য ভাষায় বা ওই বিদেশি ভাষায় স্রষ্টার কাছে কথা না বললে স্রষ্টা বুঝবেন না, এটার সঙ্গে কবি একমত নন। যেমন আল্লাহর কাছে যখন আমি দোয়া করছি, আল্লাহ তো সকল ভাষাই বোঝেন। আমি তার কাছে বাংলা ভাষাতেই দোয়া করি আর ইংরেজিতেই দোয়া করি। তিনি তো সকল ভাষাই বুঝবেন। এটাই হচ্ছে কবি আব্দুল হাকিমের কথা। তাহলে আমরা কি দেখলাম? কোন ৩ টা বিষয়ের উপর সৃজনশীল আসে? মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং যারা মাতৃভাষাকে অবজ্ঞা করে তাদের প্রতি তীব্র ঘৃণা। তৃতীয়ত ধর্মের সঙ্গে মাতৃভাষার বা ভাষার এই ব্যবহারের সম্পর্ককে কবি আ নিজের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। যে তিনি মনে করেন যে স্রষ্টা সকল ভাষাই বোঝেন এবং তাকে বোঝানোর জন্য বা তার কাছে কোনো কিছু চাওয়ার জন্য নিজের মাতৃভাষাতে বলাই যথেষ্ট। এই হলো গিয়ে আমাদের এই কবিতা থেকে আসা সৃজনশীল প্রশ্নের বাহার। এভাবে এসে থাকে সৃজনশীল প্রশ্নগুলো। বঙ্গবাণী কতটুকু ইম্পোর্টেন্ট? বঙ্গবাণী ইম্পোর্টেন্ট আবার ইম্পোর্টেন্ট না। আমি সত্য কথাই বললাম। ইম্পোর্টেন্ট আবার ইম্পোর্টেন্ট না। কিন্তু আমরা কি পড়ব না? অফ কোর্স আমরা পড়ব। কারণ এখান থেকে প্রশ্ন এসে পড়তে পারে। আমি প্রত্যেকটা ক্লাসে একই বিষয় রিপিট করার চেষ্টা করি। কিভাবে সৃজনশীল লিখতে হয়, কিভাবে সৃজনশীল লিখতে হয়। কারণ আমি জানি সৃজনশীল লিখতে এরপরেও পোলাপান ভুল করে গিয়া। সৃজনশীল লিখতে পারে না ঠিকমতো। এতবার বলার পরেও ভুল করে। তো আমি আশা করব এবার যদিও টেকনিক্যালি এতবার বলার পরেও কেউ না কেউ ভুল করবে। কিন্তু আমি আশা করব যে এবার আমরা এসব ভুল করব না। এসব ছোটখাটো ভুল আমরা করব না। এবারে আমরা যাচ্ছি যে অল্প একটু পাঠ পরিচিতিটা পড়ি। তারপরে আমরা সরাসরি কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। এবং লক্ষ্য জিপিএ 5 এর এইবারের পুরো প্রোগ্রামটা সাজিয়েছি আমরা পুরোটা সাজিয়েছি। অন্তত আমি বাংলাটার কথা বলতে পারি কোয়েশ্চেন সলভিং দিয়ে। কারণ এখন আসলে লাইন বাই লাইন বোঝানোর মতো সময় রে বাবা তোর হাতে নাই। তোর ২ দিন পরেই হচ্ছে পরীক্ষা। এখন দেয়ালে যাদের পিঠ ঠেকে গেছে কি পিঠ ঠেকে নাই, এখন আমাদের কি দেখতে হবে? প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন। কোয়েশ্চেন প্র্যাকটিস করলেই পরীক্ষায় আমরা অ্যান্সার করে আসতে পারব। আর আমি যেই সৃজনশীলগুলা দিয়েছি কিংবা যে অবজেক্টিভ গুলো দিয়েছি, প্রত্যেকটা আমি চেষ্টা করেছি সেই ধরনের প্রশ্নই দিতে, যেই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশিবার সবচেয়ে বেশি সংখ্যক বোর্ডে এসেছে। চলে যাচ্ছি আমাদের পাঠ পরিচিতিতে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। এখন মধ্যযুগ বলতে কতটুক? আমি মধ্যযুগের সময়কাল পুরোপুরি বুঝাচ্ছি না। তুমি বলতে পারো ১৮০০ সাল পর্যন্ত। ১৮০১ সালের পর থেকে যেটা সেটাকে বলা হয় আধুনিক যুগ। বাংলা সাহিত্যকে মোটা দাগে ৩ ভাগে বা ৩ টা যুগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এরপরে হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগের পরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে ১৮০১ থেকে যেই যুগটা চলছে সেটাকে বলা হয় আধুনিক যুগ। কিন্তু তিনি তো ১৮০০ সালের আগে লিখেছেন। কিন্তু এর আগের কবি ছিলেন আব্দুল হাকিম। তো কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা তিনি নির্দ্বিধায় বলেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি তার কোনো বিদ্বেষ নাই। এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে। মানে তাদের প্রশংসা করা হয়েছে। তাই এসব ভাষার প্রতি সবাই অনেক বেশি শ্রদ্ধাশীল। কিন্তু যে ভাষা জনসাধারণের কাছে বোঝার মতো নয়, যে ভাষায় অন্যের সঙ্গে কথা বলা যায় না, সেই ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় তিনি মনোযোগ দিয়েছেন। কবির মতে মানুষ মাত্রই নিজের ভাষায় তিনি স্রষ্টাকে ডাকেন, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারে। থ্যাংক ইউ ফাহাদ ভাই। স্রষ্টাও মানুষের বক্তব্যকে বুঝতে পারে। কিন্তু
কবির মনে হয় যে তার মানে যে সে মানে তীব্র ক্ষোভ তিনি পোষণ করেন তাদের জন্য যে যারা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে কিন্তু বাংলা ভাষার প্রতি এদের কোনো মায়া মমতা নাই। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে 1971 এ বাংলাদেশ হইলো, এর আগে কই ছিল? এ তো অনেক আগে লেখছে, উনি 1800 সালের আগে লেখছে। উনি কি ভবিষ্যতের কথা ভেবে লেখছে? না। এটা হলো বাংলাদেশ বলতে এখানে যে গ্রেটার বেঙ্গল সেটার কথা বুঝিয়েছে যারা বাংলা ভাষায় কথা বলতো। ওটার মধ্যে বাংলাদেশও পড়ে, ওটার মধ্যে পশ্চিমবঙ্গও পড়ে। কিংবা ওটার মধ্যে বর্তমান দিনের ত্রিপুরাও পড়ে। অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই। তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। তাই কবি অনেক খেদ নিয়ে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও নিজের ভাষার প্রতি একটু অনুরাগ নেই, তারা কেন দেশ ছেড়ে চলে যায় না? হ্যাঁ, বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি। তাই বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্যই আমাদের হৃদয়কে স্পর্শ করে। এই ভাষার চেয়ে ভালো আর কি হতে পারে? বলো? আচ্ছা, প্রশ্নের উত্তর পরে। আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো এখানে আরো একটা বিষয় নিয়ে আমরা দেখতে পাই যে কবি আব্দুল হাকিম উল্লেখ করেছেন। সেটা হলো যে যখন আমরা দেখি যে একটা দেশের আমজনতা যেই ভাষায় কথা বলে, সেই ভাষায় যদি কোনো বিদ্যাকে, সেই ভাষায় যদি কোনো জ্ঞানকে এবং যেকোনো ভালো জিনিসকে যদি দেওয়া হয়, সেটা সবচেয়ে উপকার হয় জাতির। সহজ কথায় উদাহরণটা কেমন? ধরো আমাদের দেশের মেজরিটি কি ইংলিশ পারে? পারে না। তুমি পারো। তুমি কি দেশের মেজরিটির মধ্যে পড়ো? স্যাডলি পড়ো না। তুমি আমি দেশের মাইনরিটির মধ্যে পড়ি। আমাদের দেশের বেশিরভাগ মানুষ আসলে এখনো নানা দিক থেকে পিছিয়ে পড়া। অর্থনৈতিকভাবে হোক, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নানা কারণে। তোমার জীবনটা তো আজকে প্রিভিলেজড। তুমি আজকে যে জীবনটা পাচ্ছ, এটা পৃথিবীর অনেকের কাছে, পৃথিবী বাদ দিলাম, বাংলাদেশের অনেকের কাছে এটা স্বপ্ন তোমার এই জীবনটা পাওয়া। স্বপ্ন। তুমি নিজে ভেবে দেখো তুমি পাবা, এরকম বহু মানুষ পাবা। স্বপ্ন তাদের স্বপ্ন যে তোমার এরকম একটা জীবন পাওয়া। এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বেশি যারা হচ্ছে ইংরেজি পারে না। হয়তো তুমি আমি পারি, তারা পারে না ইংরেজি। এখন তুমি যদি তাদেরকে ইংরেজিতে বই দাও, ইংরেজিতে লেকচার দাও, এটা দাও, সেটা দাও। এটা কতটুকু সুফল বয়ে আনবে? এটা সুফল বয়ে আনবে না। কারণ তারা ওই ভাষাটা পারেই না। তাহলে তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হচ্ছে বাংলায় লেকচার দেওয়া কিংবা বাংলায় জ্ঞানটাকে তাদের কাছে পৌঁছে দেয়া। সেটা যেকোনো কিছু সম্পর্কিত জ্ঞান হোক না কেন। সেটা কৃষকের কাছে যদি বীজ বপন এবং চাষাবাদ সম্পর্কিত জ্ঞান হয় সেটাও প্রযোজ্য। সেটা যদি একজন রিক্শাওয়ালা মামার কাছে ট্রাফিক সিগন্যাল মেনে চলার জ্ঞান হয় সেটাও সত্য। অর্থাৎ নিজ ভাষায় একটা জ্ঞানকে যখন দেয়া হয়, পৌঁছে দেওয়া হয়, এর চেয়ে ভালো কোনো কিছুই হতে পারে না। তুমি ইংরেজিতে বলতে পারো রিক্শাওয়ালা মামাকে, সে বুঝবে? সে বুঝবে না। তুমি বলতে পারো তোমার সেই গ্রামের কৃষক চাচাকে কিংবা জ্যাঠাকে, সে বুঝবে? বুঝবেই না উনি। তাহলে? তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে নিজ ভাষায় সেই জ্ঞানটাকে বিতরণ করা। এবার আমরা অবজেক্টিভে যাব। আমি ১ম এই বলে নেই তোমাদেরকে উত্তর করার নিয়ম। আমি পোলে যাব না। পোল অনেকে লেট হয়, অনেকে এটা সেটা করে। তো পোলে যাব না আমি। জাস্ট আমরা ম্যানুয়ালি আমি এখন চ্যাটটা ওপেন করব। এখনই করো না মাহমুদুল্লাহ। আমি বলি তারপরে। তো চ্যাটটা যখন আমি ওপেন করব, তখন আমি বলে দেই তুমি কিভাবে অ্যান্সার করবা? যেটা ১ নম্বর ধরো এইভাবে 1 ডট এইভাবে অ্যান্সারটা দিবা। মানে চ্যাটে লিখবা আরকি, নয়তো আমি দেখে বুঝবো না। তারপরে তুমি ধরো লিখবা A, যেটা অ্যান্সার আরকি, বা B হলে লিখবা B, তেমনি ধরো 4 ধরে লিখবা D, এইভাবে অ্যান্সার করবা। অথবা তুমি যদি বাংলায় লিখতে চাও ৪ এর হ, এইভাবে লিখলেও হবে। কিন্তু এইভাবে মাস্ট লিখবা। মানে ১ম এ হচ্ছে তুমি নাম্বারটা লিখবা, তারপরে তুমি তোমার উত্তরটা লিখবা। তাহলে কি হবে? আমি তাহলে ডিস্টিংগুইশ করতে পারবো যে তুমি কোন প্রশ্নের উত্তর দিচ্ছ। ২য় কথা, তোমরা এটা নিয়ে একটু পারাপারি করবা না। যে স্যার আমার নাম বলেন, স্যার আমার উত্তর কি দেখতে পান না, এই না সেই না। আচ্ছা দেখো, এখানে তোমরা এখন ২ দিন পর দিবে এসএসসি পরীক্ষা। সেই ছোটবেলাতে যে তোমরা দেখতা বড় ভাইয়া আপুরা এসএসসি দেয়। তোমরা সেই বড় হয়ে যাচ্ছ। তোমরা যদি বাচ্চা পোলাপানের মতো কাজ করো 2, 3 এর মতো যে, "এই আমার নাম নেন স্যার, ভাই আমার নাম নেন, আমার নাম নেন।" না, এটা করা যাবে না। এখানে আমরা পড়তে এসেছি। তোমরা যথেষ্ট ম্যাচিউর এবং তোমরা হচ্ছে সেই জেনারেশন যারা একটা অনেক দিনের একটা ফ্যাসিবাদের আ সাম্রাজ্যকে গুড়িয়ে দিয়েছ। তো তোমরা হচ্ছ স্মার্ট মানুষজন। তোমাদের আচার-আচরণ হবে স্মার্ট। তোমাদেরকে দেখে আমাদের মতো মানুষরাও শিখবে। তো তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না। চলে যাচ্ছি আমাদের অবজেক্টিভ এ। তো লেটস স্টার্ট। একটু কাইন্ডলি চ্যাটটা রিজিউম করে দাও। মাহমুদুল্লাহ অ্যান্সার করো। বঙ্গবন্ধু কবিতাটি কোন শতকে রচিত? 1 অ্যান্সার করো। ঢাকা বোর্ড ২০২৪ এ এসেছিল। আমি এগুলো সব বোর্ড কোয়েশ্চেনই নিয়ে আসছি আজকে। অ্যান্সার করে আনসার। আমজনতা মানে হচ্ছে অতি সাধারণ মানুষ যারা, অতি সাধারণ মানুষ যারা, কোন পলিটিশিয়ান না, কোন বড় ব্যবসায়ী না বা কিছু না। সাধারণ মানুষ। আচ্ছা 1 এর সি, 1 এর এ, 1 এর ডি না? ৩ টা উত্তরই আসে। আবার বি ও আসছে। তাহলে ঊনবিংশ, অষ্টদশ, সপ্তদশ, ষোড়শ।
ঊনবিংশ শতাব্দী কেমনে হয়? বিংশ শতাব্দী? ঊনবিংশ না? ঊনবিংশ তো হওয়ার কথা না বোধহয়। নাকি ষোড়শ হওয়ার কথা, হ্যাঁ? না কি হওয়ার কথা? সবাই অ্যান্সার দিচ্ছে। সবাই এভরিওয়ান ইজ অ্যান্সারিং, না? সবাই অ্যান্সারিং। আমাকে স্পষ্ট শোনা যায়, দেখা যায় তো আজকে আশা করি। হুম? মাহমুদুল্লাহ সব ঠিকঠাক আছে না? এদিকে? হ্যাঁ। ভিউয়ার নিয়ার রিয়েল টাইম। এটা কি আমাদের কি বোঝাচ্ছে? তোমাকে আমাকে? নাকি? আচ্ছা, সো এই যে নিয়ার রিয়েল টাইম বলতে কি ওরা তো একজন একজনেরটা কি দেখতে পাচ্ছে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, বঙ্গবাণী কবিতাটা রচিত হচ্ছে সপ্তদশ। এখন সপ্তদশ মানে কি? আমরা কিন্তু এইখানে একটু খেয়াল রাখবো। ঠিক আছে? সপ্তদশ মানে কি? সপ্তদশ বলতে আমরা আসলে কি বোঝাই বা না বোঝাই? ধরো ঊনবিংশ মানে কি? বিংশ। ঊনবিংশ মানে কি? ঊনবিংশ মানে হচ্ছে ১৮০১ থেকে ১৯০০। বিংশ মানে কি? বিংশ মানে হচ্ছে ১৯০১ থেকে ২০০০। ঠিক আছে? এরকম চলতে থাকে। তারপরে ২০০১ থেকে শুরু হয় হচ্ছে একবিংশ শতাব্দী। এখন যেটা চলছে একবিংশ শতাব্দীতে আমরা আছি। তো এইটা কখন হয়েছে? এটা হয়েছে সপ্তদশ শতকে। এটা হয়েছে সপ্তদশ শতকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা একটু উপরে উঠি তো। মাহমুদুল্লাহ একটু উপরে উঠি তো। একজন অনেকগুলো হাসির ইমোজি দিলে দেখি তো। কি কাহিনী? মাইনুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে। উপরে হাসির মতো কোনো কিছু কি ঘটছে? না, কোনো কিছু ঘটে নাই। ঠিক আছে। সপ্তদশ। ওকে। এবারে আমরা আসি মারফত শব্দটির অর্থ কি? ফার্স্ট অ্যান্সার করো। হুম। আলিমুদ্দিন, আমাদের ৭ টায় একটা ক্লাস আছে। একটু দ্রুত করান। আলিমুদ্দিন, এটা তোমার চিন্তা করা হবে না। ওটা আমার চিন্তা করতে হবে না। ওটা আমার মাথায় আছে কয়টার মধ্যে ক্লাস শেষ করতে হবে। So that's not your cup of tea. এটা নিয়ে তোমার মাথা না ঘামাইলেও চলবে। হ্যাঁ, ২ এর অ্যান্সার কি? আমরা দেখি। ২ এর অ্যান্সার মানে হচ্ছে মরমী সাধনা। ২ এর অ্যান্সার হচ্ছে বি। চলো আমরা ৩ এ চলে যাই। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এটার মানে কি? বলো তো দেখি আমাকে। এটার মানে বলো। কি বোঝানো হয়েছে? তাড়াতাড়ি অ্যান্সার করো। ৩ অ্যান্সার করো। ফার্স্ট অ্যান্সার করো। আমরা এখন আ সৃজনশীলে চলে যাব। হ্যাঁ, ফার্স্ট অ্যান্সার করো, ফার্স্ট অ্যান্সার করো। ৩ দিয়ে রাখছি। এখনো ২ অ্যান্সার করতেছো কেন তোমরা? এক্সাক্টলি। ৩ এর হচ্ছে বি। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে বোঝানো হয়েছে আ সকল ভাষার কথা। এটা দিনাজপুর বোর্ডে ২০২৪ এ এসেছিল। মানে আ আপে মানে তো নিজে, আর নিরঞ্জন মানে হচ্ছে নির্মল বা যার কোনো পঙ্কিলতা নাই, যার মধ্যে কোনো পাপ বা কোনো দোষ-টোষ নাই। মানে এখানে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। মধ্যযুগের কবিকে, এটা আমি আর তোমাদের কাছ থেকে অ্যান্সার এক্সপেক্ট করতেছি না। এখানে প্রশ্ন এসেছে যেহেতু তোমার বঙ্গবাণী নিয়ে, অফকোর্স এখানে অ্যান্সার হবে আব্দুল হাকিম। কিন্তু পরীক্ষায় যদি তোমার কাছে এরকম ভাবে প্রশ্নটা এসে থাকে তোমার বোর্ডে, এটা তো গতবারের ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন ২০২৪ সালের। তো ওইখানে তো আর তোমার বঙ্গবাণী পড়ানোর পরে কেউ দিবে না। তো তুমি এটা মাথায় রাখবা, তোমার মধ্যযুগের কবি একজনই আছে তোমার বইয়ে। সে হলো আব্দুল হাকিম। বঙ্গবাণী কবিতায় কবি কোন শাস্ত্রে কোনো রাগ নেই বলে উল্লেখ করেছেন? এটা অ্যান্সার করো। ৫ অ্যান্সার করো। ৫ অ্যান্সার করো। ৫ অ্যান্সার করো। ৫, ৫, ৫, ৫ অ্যান্সার করো। হুম, আচ্ছা। সেটা হলো আ কোন শাস্ত্রে রাগ নাই? এটা এখানে ভুল এসেছে। উত্তরটা আমি একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা না, এটা না, এটা না। এটার উত্তর হবে হচ্ছে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। ঠিক আছে? আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। হিন্দি সংস্কৃতে এটা ভুল এসেছে। আরবি ফার্সি শাস্ত্র হবে এটা। আচ্ছা, এবারে আমি চ্যাটটা পজ করে দিচ্ছি। আমি এবারে চলে যাচ্ছি সৃজনশীল প্রশ্নের উত্তরে। এবং এবারে কিন্তু আমরা একটু ফাস্ট আগাবো। কারণ আমাদের হাতে অনেক কিছু। নয়তো আমরা শেষ করতে পারব না। একটু কাইন্ডলি এটা ২৪ করে দাও এসিটা। বরকত সালাম জব্বার রফিক প্রমুখ ভাষা শহীদ ১৯৫২ সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে তারা রাজপথে মিছিল করে শহীদ হন। তাদের এই আত্মত্যাগের ফলে আমরা মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি। তাদের এই আত্মদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। এই যে আমরা লিখলাম, এখন এখানে আমি দেখতে পেলাম যে আমার ইয়েটা হয়েছে। কি বলে যে এখানে হচ্ছে আমার তোমার স্টেমটা এসেছে বা উদ্দীপকটা। এবার উদ্দীপকটা আসার পরে আমি যাচ্ছি যে উদ্দীপকের ৪ টা যেই অপশন আছে সেই অপশন গুলাতে আমি যাবার ১ম এ আমরা জানি যে আমার ফার্স্ট এর জ্ঞানমূলক, জ্ঞানমূলক কি? জ্ঞানমূলক হচ্ছে আমি কতটুকুতে লিখব? এটা আমি ১ লাইনে লিখব, শেষ। হাবিলাস শব্দের অর্থ কি? হাবিলাস শব্দের অর্থ অভিলাষ কিংবা প্রবল ইচ্ছা। শেষ। এটা আমি কতটুকু লিখব? এটা আমি ১ লাইনে লিখব। এবারে আমার কোনটা আসলো? এবারে আমার আসলো অনুধাবনমূলক। আমি জানি যে ক এবং খ এই ২ টার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। সরাসরি কবিতা থেকে আমার এগুলো উত্তর করতে হবে। এবং আমি এই অনুধাবনমূলক কতটুকু লিখব? এটা আমি লিখব
আধা পৃষ্ঠা। সেটা এটা আমি কতটুকু লিখবো? এটা আমি লিখবো আধা পৃষ্ঠা। এটা আমি লিখবো এই যে এটা আমি লিখবো আধা পৃষ্ঠা। যদি তোমার হাতের লেখা খুব ছোট বা খুব বড় না হয়ে থাকে, প্রমাণ সাইজের হয়ে থাকে, তাহলে আধা পৃষ্ঠা। এখন যদি খুব ছোট বা খুব বড় হয়ে থাকে, তাহলে এটা তুমি তোমার মতো বুঝে লিখবা যে যার হাতের লেখা প্রমাণ সাইজের সে আধা পৃষ্ঠা লিখলে যতটুকু হতো সেই সাপেক্ষে তোমার কতটুকু লেখা লাগবে। চলো চলে যাই, এটার অ্যান্সার। এটা কি? যারা বাঙালি হয়েও বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের সম্পর্কে কবি আব্দুল হাকিমের অভিমত বর্ণনা করো। আমি আবারও বলি, অনুধাবন কিভাবে লিখতে হয়। এটা ২ প্যারায় লিখতে হয়। প্রথম প্যারাতে আমরা কি করি? প্রথম প্যারাতে আমরা একটা জ্ঞানমূলক তথ্য দেই, তখন আমরা ১ নম্বর পাই। পরের প্যারাতে আমরা অনুধাবনমূলক লিখি, তখন আমরা ১ নম্বর পাই। বঙ্গবাণী কবিতায় বাংলা ভাষা অবজ্ঞাকারীদের প্রতি আব্দুল হাকিম অত্যন্ত বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। এখন তুমি বলতে পারো যে আমি এত কঠিন করে লিখতে পারি না। তাহলে তুমি বলো যে কবি আব্দুল হাকিম অত্যন্ত বিরূপ মনোভাব প্রকাশ করেছেন। ব্যক্ত যদি তুমি না বলো, বা বলো যদি আব্দুল হাকিমকে আমরা এখানে দেখতে পাই যে তিনি তাদের প্রতি ক্ষুব্ধ হয়েছেন বা বিরূপ মনোভাব দেখিয়েছেন, বলতে পারো। এবারে আমার অনুধাবনমূলক অংশে যাচ্ছি। প্রত্যেক মানুষেরই উচিত মাতৃভাষা ও মাতৃভূমিকে ভালোবাসা। কিন্তু এদেশে এক শ্রেণীর লোক আছে যারা বাংলা ভাষাকে ভালো না বেশে অবজ্ঞা করে। তাদের এমন মনোভাব দেশাত্মবোধে উজ্জীবিত কবিকে আহত করে। আর তাই কবি মাতৃভাষা বিদ্বেষী এমন হীন প্রকৃতির লোকদের প্রতি তীব্র শ্লেষ প্রকাশ করেছেন। এখন তুমি বলতে পারো যে আমি শ্লেষ ফ্লেষ জানি না, আমি কি? তুমি বলতে পারো তীব্র বিদ্বেষ প্রকাশ করেছেন। তিনি মনে করেন মাতৃভাষার প্রতি দরদ ও মমত্ব বোধহীন এ সকল মানুষের দেশ ত্যাগ করে অন্য কোথাও চলে যাওয়া উচিত। আমার চলে গেল ২ নম্বর। আমি এইভাবে যদি লিখি আধা পৃষ্ঠা, ওটা যদি লিখি ১ লাইন, আমি কিন্তু ৩ নাম্বার পেয়ে গেলাম। একদম ৩ এ ৩। আর অনুধাবনমূলক আমি যতটুকু লিখেছি, তোমার কাছে যদি মনে হয় তুমি আরো ছোট করে লিখবা, কোন সমস্যা নেই। তুমি আধা পৃষ্ঠা লিখো, তাইলেই হবে। তাইলেই হবে। তোমার অনেক কারি লেখা লাগবে না। তুমি বাবা আল্লাহর হস্তে শেষ করে আসো ৭ টা লেখা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ফরমেটটা যদি ঠিক রাখতে পারো, তুমি এ প্লাস পাবা। তুমি ভেতরে যদি কনটেন্ট একদম ছাইপাশ না লিখে আসো, তুমি এ প্লাস পাবা। যদি তুমি কনটেন্ট লিখলা ভালো মতো, ফরমেট ঠিকঠাক রাখতে পারলা না বা ফিনিশ করে আসতে পারলা না, তুমি এ প্লাস পাওয়ার এ প্লাস পাবা না। সম্ভাবনা আসলে গিয়ে এ প্লাস পাবা না। কারণ এখানে তুমি ৩-৪ একটা উচ্চতর দক্ষতা, একটা প্রয়োগমূলক তুমি ছাইড়া আসলা। তোমার জায়গায় ৭ মার্কস শেষ। তোমার হাতে আছে আর মাত্র কত মার্কস? হাতে আছে আর মাত্র ১৩ মার্কস। এবং আমরা অনেক ভালো পরীক্ষা দেবার পরেও কিন্তু আমাদের ৫, ৬, ৭, ৮ মার্কস চলে যায়। এটাই হয়। যে এমন সূক্ষ্ম বিষয়টা হয় কি, ধরো ৭০ থেকে ৮০ পাওয়া এই জার্নিটা যতটা কঠিন, ৯২ থেকে ৯৫ পাওয়া এটা কিন্তু অনেক কঠিন। অনেক কঠিন ৯২ থেকে ৯৫ পাওয়াটা। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি যে উদ্দীপকের বর্ণিত বিষয়ের সাথে বঙ্গবাণী কবিতার বিষয়বস্তুর সাদৃশ্যগুলো বর্ণনা করো। আচ্ছা, বঙ্গবাণী কবিতায় উদ্দীপকের মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার দিকটি সাদৃশ্যপূর্ণ। আমরা আগে দেখে নেই যে সি নম্বরটা অর্থাৎ প্রয়োগমূলক আমরা কতটুকু লিখব। এটা আমরা লিখব ১ পৃষ্ঠা। এটা আমরা লিখব ১ পৃষ্ঠা। তো বঙ্গবাণী এখানে আমি প্রথমে হচ্ছে একটা জ্ঞানমূলকের প্যারা দিলাম যে বঙ্গবাণী কবিতায় উদ্দীপকের মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসার দিকটি সাদৃশ্যপূর্ণ। এরপরে আমি এই পুরো অংশটা হচ্ছে অনুধাবনমূলক, যেখানে আমি বললাম যে এখানে মাতৃভাষার প্রতি কিভাবে গভীর ভালোবাসা ফুটে উঠেছেন এবং তিনি গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা বলেছেন। মাতৃভাষা যে অনেক শ্রদ্ধার, অনেক সম্মানের, এটা তিনি বলেছেন। এবং তিনি এও বলেছেন যে মাতৃভাষা হলো শিক্ষা ও ভাব প্রকাশের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। মাতৃভাষা আমাদের বংশ পরম্পরায় একটা অর্জিত সম্পদের মতো। এ ভাষার মধ্যেই বাঙালির কল্যাণ ও মঙ্গল নিহিত। তুমি যদি এত বড় করে নাও লিখো, কোনো সমস্যা নাই। তুমি যদি এইটাকে, এই অনুধাবনমূলকটাকে, ধরো আমি হচ্ছে এটাকে এইখান থেকে এতটুকু পর্যন্ত লিখেছি। তোমার এতটুকু পর্যন্ত লেখার দরকার নেই। ধরলাম। তুমি এতটুকু পর্যন্ত লিখলা। তোমার হয়ে যাবে। সমস্যা নাই। কিন্তু আমি দেখানোর সময় অবশ্যই তোমাকে সবচেয়ে সুন্দর এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করছি। এবারে প্রয়োগমূলক। প্রয়োগমূলক আমি কি করি? উদ্দীপকের সঙ্গে আমি কবিতার একটা সম্পর্ক স্থাপন করি। তো উদ্দীপকে ও মাতৃভাষার প্রতি গভীর সম্মান, মর্যাদা ও ত্যাগ প্রকাশ করা হয়েছে। ১৯৫২ সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে নেমে শহীদ হয়েছেন যারা, তাদের এই আত্মত্যাগের ফলে মাতৃভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই বলা যায় বঙ্গবাণী কবিতায় উদ্দীপকের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার দিকটি সাদৃশ্যপূর্ণ হয়েছে। আমরা দেখলাম যে আমরা যখন তুলনা করি, তখন আমরা কি করি? তখন হচ্ছে আমরা প্রথমে উদ্দীপকের কথা বলি। যেমন এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি ভাষা শহীদদের নিয়ে কথা বলা হয়েছে। এবং যখনই উদ্দীপক নিয়ে আমার কথা বলা শেষ, তখন আমি কি করি? তখন আমি কবিতার সঙ্গে এটার একটা তুলনা দেই। এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাই আমাদের প্রয়োগমূলকে। ঠিক আছে? তো এইবারে আমি দেখব উচ্চতর দক্ষতা। বিষয়ের সাদৃশ্য থাকলেও
উদ্দীপক ও বঙ্গবাণী কবিতার মনোভাব ভিন্ন ধারায় উৎসারিত। উৎসারিত মানে কি? উৎসারিত মানে হচ্ছে ওখান থেকে এসেছে। ওটার উৎসটা একই। তার মানে একটা ভিন্ন উৎস থেকে এসেছে। এটা হচ্ছে আমার আ প্রশ্নের কথা। এখন আমি দেখাবো যে আদৌ কি ভিন্ন থেকে এসেছে নাকি আসে নাই। হুম। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে বিষয়ের সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও বঙ্গবাণী কবিতার মনোভাব ভিন্ন ধারায় উৎসারিত। এই উক্তিটা যথার্থ। আমি এটা কতটুকু লিখব? আগে জেনে রাখি তো। এটা আমি লিখব হচ্ছে সর্বসাকুল্যে ১.৫ পৃষ্ঠা। এটা আমি লিখব সর্বসাকুল্যে ১.৫ পৃষ্ঠা। ঠিক আছে? এর বেশি আমি লিখব না। এর বেশি যদি আমি লিখি আমি ৭ টা সৃজনশীল লিখে শেষ করতে পারব না, যদি না আমার হাতের লেখা খুব ফাস্ট না হয়ে থাকে। এখন কি আর হাতের লেখা ফাস্ট করা সম্ভব? সম্ভব না। তোমরা আমাকে একটা অ্যাবসার্ড প্রশ্ন করো। আমার হাতের লেখা সুন্দর না, এখন কি করব? কিছুই করার নেই। তুমি যেভাবে ফরমেট-টরমেট মেইনটেইন করে লেখো, তুমি A+ পাবা। হাতের লেখা ঠিক করার, সুন্দর করার সময় এখন আর নাই। এবং কোনো প্রয়োজনও নাই হাতের লেখা সুন্দর করার এই মুহূর্তে। তো এই উক্তিটা যথার্থ। এটা আমি ১ম এ বললাম। এরপরে আমি বলছি যে এই কবিতায় মাতৃভাষার প্রতি প্রবল ভালোবাসা এবং মর্যাদা আমরা প্রকাশিত হতে দেখি এবং কবি এই কবিতায় মাতৃভাষার প্রতি একটা সাহসী, একটা বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন। কবির মতে মাতৃভাষার মতো প্রিয় আর কোনো ভাষা হতে পারে না। এটা আমরা দেখলাম যে আর কোনো ভাষা হতে পারে না। কবির অন্য কোনো ভাষার প্রতি দুর্বলতা বা পক্ষপাতিত্ব নেই। কিন্তু নিজের ভাষাকেই তিনি সবচেয়ে বেশি ভালোবাসছেন। এইবারে আমরা যখন প্রয়োগমূলক প্যারাতে যাব, তখন আমি কি করব? তখন আমি উদ্দীপকের সঙ্গে কবিতার একটা তুলনা করব কিংবা একটা উপমা দেখাবো কিংবা এটার সঙ্গে এটার একটা পজিটিভ নেগেটিভ ব্যাপার আমি আনবো। এখানে আমি দেখব যে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সালাম, রফিক, জব্বার তারা তো জীবন উৎসর্গ করেছেন। তো তাদের এই আত্মত্যাগটা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছে কে? বাঙালি জাতি। বঙ্গবাণী কবিতায় আর মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করার পাশাপাশি মাতৃভাষার বিদ্বেষকারীদের প্রতি তীব্র ক্ষোভ ও বিদ্বেষ প্রকাশ করা হয়েছে। যারা মাতৃভাষায় শিক্ষা অর্জন করতে আগ্রহ দেখায় না তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেন। মাতৃভাষায় বিদ্বেষকারীদের কঠিন ভাষায় তিনি তিরস্কার করেছেন। তিনি তাদের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু উদ্দীপকে এইসব বিষয় উপেক্ষা করে শুধুই মাতৃভাষার প্রতি আবেগ ও ভালোবাসা প্রকাশ করা হয়েছে। তাই বলা যায় বিষয়ের সাথে সাদৃশ্য থাকলেও উদ্দীপকের চেয়ে বঙ্গবাণী কবিতার মনোভাব ভিন্ন ধারায় উৎসারিত। তাহলে আমরা দেখলাম যে এইখানে ১, এইখানে ১, এইখানে ১ এবং এইখানে ১। এই ৪ নম্বর আমি খুব ইজিলি পেয়ে যাচ্ছি যদি আমি আমার উচ্চতর দক্ষতা ঠিকমতো লিখতে পারি। এবং এভাবেই আমাদের উচ্চতর দক্ষতাটা সাধারণত লেখা হয়ে থাকে। আমার যেভাবে আমরা পড়াচ্ছি আমি এখন চ্যাটটা ওপেন করব। আমি এখন নামাজের বিরতি দিতে চাই। মাহমুদুল্লাহ ঠিক আছে নামাজের বিরতি দেওয়ার টাইমের জন্য এটা? হ্যাঁ, তোমরা একটু জানাও যে আমাদের যেভাবে আমরা আগাচ্ছি পড়া সবাই কি বুঝতে পারছো? সেটা বলো। সবাই কি বুঝতে পারছো? আমি সবার কাছে সেটা জানতে চাই এবং এটাও বলো যে নামাজের বিরতিটা কি এখন দিব কিনা? নামাজের বিরতিটা কি এখন দিব? হুম? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সৃজনশীল নিজের মতো তো লেখা যায়। অবশ্যই নিজের ভাষায় লিখবা সৃজনশীল। কিন্তু ফরমেটটা তো জানতে হবে এবং কিভাবে নিজের ভাষায় লিখব, এটাই তো। আচ্ছা, ঠিক আছে। এখন আমি নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি। আর আমরা দেরি না করি। আমরা এরপরে এসে কপোতাক্ষ নদ পড়া শুরু করব। ৫টা ৩১ বাজে। আমরা নামাজ শেষে ফিরব ঠিক ৫টা বেজে ৪২ বা ৪৩ মিনিট। 5:43 এটাতে আমরা ফিরব। ফিরছি আমরা ঠিক ৫টা বেজে ৪৩ মিনিটে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকো।
দিয়ে দিচ্ছি আমরা না? আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ৩০০ মানুষ নাই দেখতে পাচ্ছি। জাস্ট একটা ছোট্ট ব্রেক দেই, তারপরে মাঝখানে ৩০০ মানুষ নাই। তো এই হচ্ছে আমাদের অবস্থা হয়ে যায়। তাহলে এই অবস্থা হয়ে যাবার পর তখন মনে হয় যে ব্রেক দেওয়া কি উচিত নাকি উচিত না? যাই হোক, কেউ যদি নিজের ভালো না বুঝে ফাইন। কেউ যদি নিজ দায়িত্বে মারা খাইতে চায়, সে নিজ দায়িত্বে মারা খাক। এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার। যেখানে নিয়ে কিছুই বলার নাই। এনিওয়ে, আমরা একটু আবারও চলে যাচ্ছি আমাদের পরের চ্যাপ্টারে। সাবিহা একটা প্রশ্ন করেছে, ঘ নম্বরটা কিভাবে লিখবো এটা বুঝে নাই। আচ্ছা, আমি সাবিহার উদ্দেশ্যে আবার বলি যাতে আমরা সবাই বুঝতে পারি। ঘ নম্বর বা উচ্চতর দক্ষতায় মূলত আমাদেরকে একটা সিদ্ধান্ত বা একটা মতামত বা আমি কি এটাকে সমর্থন করি কি করি না, এই ধরনের কোনো জিজ্ঞাসা করে থাকে। এখন এইটা উত্তর করার সময় আমাদেরকে মোটা দাগে আমরা এটাকে ১.৫ পৃষ্ঠায় উত্তর করব। ১.৫ পৃষ্ঠায় আমরা এটা লিখব, ১.৫ পৃষ্ঠা। এখন এটাতে কি, কি থাকবে? প্রথমে থাকবে একটা জ্ঞানমূলক অংশ ১ লাইনে। এরপরে থাকবে একটা অনুধাবনমূলক অংশ। এরপরে আমরা একটা প্রয়োগমূলক অংশে যাব। অর্থাৎ যেই অংশে তোমার যেই প্রশ্নটা, ওই প্রশ্নে যা বলা হয়েছে ওটার সাপেক্ষে উদ্দীপকের সঙ্গে তোমার যে কবিতা, সেটার একটা সম্পর্ক স্থাপন করবা। তোমার চতুর্থ প্যারাতে যে এই যে তুমি এতক্ষণ ধরে প্লটটা যে তুমি বানাইলা, সেই তারপরে তুমি উদাহরণটা দিবা বা তুমি হচ্ছে উদাহরণটা দিবা বলতে বুঝাচ্ছি যে তুমি আসলে কি মতামত দিচ্ছ, সেই মতামতটাকে প্রকাশ করবা। এই হচ্ছে মোটা দাগে আমাদের উচ্চতর দক্ষতার কথা। আচ্ছা, ঠিক আছে। সো আমাকে রায়হান রাফি বলছে যে দাখিলের সাথে বৈষম্য করা হচ্ছে। আমাকে একটু রায়হান, তুমি যদি একটু বলতা যে কি ধরনের বৈষম্যের কথা তুমি বলছো, তাহলে আমার কাছে ভালো হয়। আচ্ছা, আ একজন জিজ্ঞেস করেছে যে একটু হ্যাঁ, হ্যাঁ, হুম। বাংলা সৃজনশীলে কি ১০ এ ১০ দেয়? যদি ঠিক থাকে তাহলে হচ্ছে ১০ এ ১০ দেয়। আ ইমন মিয়া বলছে, "আরে পড়ান তারপরে না পড়ায় চলে যাবেন।" ইমন, আমি তোমার কথা আসলে বুঝতে পারি নাই যে তুমি কি বুঝাইতে চাচ্ছ। তুমি হচ্ছে এটা একটু আ একটু ইয়ে করে লিখে দাও যে তুমি আসলে কি বুঝাইলা? যে আরে পড়ান না পড়ায় চলে যাবেন। সব সেট দিতে পারি না তো কি করব? আমাদের তো অ্যান্সার করতে হবে। এটার তো আসলে কোনো ইয়ে নাই। হুম। ঠিক আছে, ঠিক আছে। আমরা হচ্ছে তাহলে এখন যেখানে যাচ্ছি, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমরা আর কোন কথা বাড়াচ্ছি না। তো আমরা এখন চ্যাট অফ করে দিচ্ছি। আ দাখিল গুলানের পড়া না কেন অথচ দাখিলের কোর্স দিছেন? রায়হান রাফি, দাখিলের চ্যাপ্টার গুলো কিন্তু আছে। এই যে তুমি না দেখেই মাঝখানে একটা কমেন্ট করে দিলা। এই কমেন্টটা তুমি না কইরা তুমি আগে পুরা ক্লাসটা করো। দাখিলের চ্যাপ্টার কিন্তু এখানে আছে। লাস্টের দিকে দাখিলের চ্যাপ্টার গুলো আছে। তো আগেই হচ্ছে তোমার একটা কমেন্ট না করে তুমি সেটা আগে ক্লাস করো। তারপরে হচ্ছে কমেন্ট করো। ঠিক আছে। ১.৫ পেজ লিখার পরে কি পরের পেজে চলে যাব কিনা? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটার কোনো প্রয়োজন নাই। তুমি সৌন্দর্য রক্ষার জন্য যেটা করতে পারো, ধরো তুমি ক, খ, গ, ঘ এটা তুমি অ্যান্সার করলা ১ নম্বরের। যখন তুমি ২ নম্বরে যাবা, তখন তুমি চাইলে ওই যে ১.৫ পৃষ্ঠা লিখে যেহেতু পৃষ্ঠার মাঝখানে শেষ হইছে তোমার ১ নম্বরটা, ১ নম্বরের ঘটা আরকি। তো তখন তুমি ওই মাঝখান থেকে চাইলে ২ শুরু করতে পারো বা মানে ২ এর কটা, অথবা তুমি চাইলে পরের পৃষ্ঠা থেকেও স্টার্ট করতে পারো। ঠিক আছে। আ আমরা হচ্ছে একটা সৃজনশীল লিখতে সর্বোচ্চ কত পৃষ্ঠা লিখবো একটা সৃজনশীল? আমি যেটা বললাম, একটা সৃজনশীল সর্বোচ্চ কত পৃষ্ঠা লিখবা? সেটা হলো তোমার ক নম্বর হচ্ছে ১ লাইনে, খ নম্বর হচ্ছে আধা পৃষ্ঠা, গ ১ পৃষ্ঠা, আর ঘ হচ্ছে ১.৫ পৃষ্ঠা। টাইম মতো সৃজনশীল প্রশ্ন ৭ টা উত্তর করতে পারি না, কি করব? আচ্ছা, টাইম মতো ৭ টা সৃজনশীল প্রশ্ন যদি আমরা উত্তর করতে না পারি, তাহলে আমাদের যেটা করার মতো রয়েছে সেটা হলো আমরা ১ম এ আমাদের কাছে কয়টা সৃজনশীল প্রশ্ন আছে, এটা আমি দেখলাম। ঠিক আছে? মানে আমি ৭ টা অ্যান্সার করতে হবে। আমার কাছে রিটেন এর জন্য কতক্ষণ দেওয়া আছে? আমি কিন্তু এখনো পড়ানো স্টার্ট করি নাই পুরাপুরি। আমি এখনো যে নির্দেশনাগুলা দিচ্ছি, আমি এখনো সময় দিচ্ছি আরো ২-৩ মিনিট সবাই জয়েন করুক। তো আমার কাছে ৭ টা সৃজনশীল আছে। আমার কাছে কতটুকু সময় আছে? আমি আমার সময়টাকে, সময় যতটুকু আছে সেখান থেকে আমি ১৫ মিনিট মাইনাস করব। ১৫ মিনিট মাইনাস করে আমি যে তোমাকে জাস্ট আমি থিওরিটিক্যালি বলতেছি। ১৫ মিনিট মাইনাস করব। মাইনাস করে আমি এটাকে ৭ দিয়ে ভাগ করব। তখন যতটুকু সময় থাকে, অতটুকু সময় হাতে নিয়ে আমি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন লিখব। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে আমি ১৫ মিনিট কেন মাইনাস করব? আমার কাছে যতটুকু সময় আছে আমি তো এটাকে ৭ দিয়ে বিভাজ্য মানে ভাগ করে দিলেই হয়। না, ৭ দিয়ে ভাগ আমরা কেন করব না? তার কারণ হলো আমি বাফার টাইমটা স্টুডেন্টরা দেখা যায় যে কাউন্ট করে না। বাফার টাইম কি? ধরো একটা সৃজনশীল তুমি শেষ করলা। তারপরেই তুমি সাথে, সাথে ওই সৃজনশীলটাতে যাচ্ছ। ঠিক আছে? ধরো ৩ নম্বর সৃজনশীলটা লেখার পরে দেখাদেখি করছে আরেকজন, তোমার খাতা নিয়ে গেছে পরীক্ষক
বা ধরো তোমার ওয়াশরুমে যেতে হলো বা তোমার কলমের কালি শেষ। এই যে তোমার ২ মিনিট, ৩ মিনিট বা ৪ মিনিট যে গেল, এইটার হিসাব তুমি কোন সৃজনশীল থেকে নিবা? তাই বাফার টাইম রাখতে হবে 15 মিনিটস এবং প্রত্যেকটা সৃজনশীল শেষ করার পরে যাতে আমরা ওইটা একবার হলেও রিভিশন দিতে পারি। মনে রাখবা ওই লাস্টে থেকে গেছে ফার্স্টে এসে সব রিভিশন দেওয়ার চেয়ে একটা শেষ রিভিশন দিবা, একটা শেষ রিভিশন দিবা এবং তোমার মূল কাজ ফিনিশ করা। তোমার মূল কাজ ওইটাকে অনেক সুন্দর করে উপস্থাপন করা না। আচ্ছা, কোন পরিমাণ লিখলে? আমি যতটুকু দেখিয়েছি মহিমা যদি এতটুকু লিখো ৯ কেন ১০ এ ১০ ও পাওয়া সম্ভব সৃজনশীলে। আচ্ছা, উদ্দীপক থেকে তথ্য নিতে পারবো কবিতার সাথে মিল রাখার জন্য? অফ কোর্স আরাফাত কেন নিতে পারবা না? আচ্ছা, এই সময়ে একটা লিখতে পারি না। যদি লিখতে না পারো তাহলে আরো ছোট করে লিখবে। যতটুকু লিখলে তোমার একটা শেষ হয় অতটুকুই লিখবা। ঠিক আছে? হুম। মানে আমরা বড়ও লিখতে চাবো, আবার আমি লিখতেও পারব না তাহলে কেমনে হবে? আচ্ছা, আমাদের আবার একজন বলল যে ওর হাতের লেখা খারাপ ও কি করবে? এটা নিয়ে এখন কোন চিন্তা নেই। হাতের লেখা খারাপ নিয়ে। আচ্ছা। তারপরে হচ্ছে কবি পরিচিতি থেকে কি, কি পড়া লাগবে? কবি পরিচিতি থেকে মূলত আমরা পড়ব হচ্ছে গ্রন্থগুলোর নাম এবং তার জন্মস্থান, তার পৈতৃক নিবাস, তার জন্ম মৃত্যু সন এগুলো আরকি আমরা পড়ব। মানে মোটামুটি আসলে কবি পরিচিতি থেকে প্রায় সবই পড়তে হবে তার বাপ-মায়ের নাম বাদে। আচ্ছা, বাংলার জন্য কি পাঠ পরিচিতি ইম্পোর্টেন্ট? হোয়াট ইস পাঠ পরিচিতি? আই গেস তুমি পাঠ পরিচিতি বুঝাইছো। তো পাঠ পরিচিতি তো অফ কোর্স ইম্পোর্টেন্ট। রচনা কয় পাতা? দিস ইজ নট সেকেন্ড পেপার ক্লাস। আমরা ফার্স্ট পেপার ক্লাসে আছি। এমসিকিউ কিভাবে পড়বো? এমসিকিউর জন্য আমাদেরকে আমি বলব যে আসলে আ শিখতে কিন্তু এক্সাম গুলা যে হয়, এই এক্সাম গুলা ভালোমতো দাও। এটা খুব ইম্পোর্টেন্ট। আর বই থেকে পড়াটাই তো সবচেয়ে ভালো। হ্যাঁ, এই সাবজেক্টে কি ১০০ পাওয়া সম্ভব? সোনালী এই সাবজেক্টে ১০০ পাওয়া সম্ভব। কিন্তু আ এটা খুব রেয়ার কেস ১০০ পাওয়া। এটা হচ্ছে কথা। শব্দের অর্থ কি সব পড়বো? 100% শব্দের অর্থ থেকে প্রশ্ন এসে থাকে। হুম। হ্যাঁ, পার পেইজে কতগুলো লাইন লেখা লাগবে? এখন কি শাহরিয়ার আমি যদি তোমাকে এটা বলি, তুমি কি এটা চেঞ্জ করতে পারবা? এই প্রশ্নটাই তো অ্যাবসার্ড একটা প্রশ্ন হইল। তুমি এত বছর ধরে লিখতেছো। সামনে তোমার এসএসসি। তুমি যেমনে লেখো এখন অমনেই লিখবা। এখন পার পেইজে কতগুলো লাইন লেখা লাগবে এটা তুমি হিসাব করে এখন লিখতে পারবা? আচ্ছা, সিকিউ তে কি ৬০ পাওয়া এনাফ? আমাদের এত চিন্তা করার দরকার নাই। কোনটা এনাফ, কোনটা এনাফ না। যেভাবে বলছি এভাবে লেখো। তারপরে হবে। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিস বুক সলভ করলে কি চলবে? প্র্যাকটিস বুক সলভ করলে আসলে আর কিছুই করা লাগবে না। প্র্যাকটিস বুকে যেই পরিমাণ আছে আরকি। হুম, ঠিক আছে। আপনারা কি বোর্ডের মতো করে খাতা দেখেন? আমরা চেষ্টা করি যারা আমাদের তোমার স্ক্রিপ্ট চেকার তারা তাদেরকে ওভাবেই ইনস্ট্রাক্ট করা আছে। তারা সর্বোচ্চ চেষ্টা করে যেভাবে বোর্ডে খাতা দেখে সেভাবে যাতে খাতা দেখা হয়। তবে আমি তোমাদেরকে এই সত্য কথাটাও বলে রাখি, আমরা একটু স্ট্রিক্টলি খাতা দেখি বোর্ডের চেয়ে। বোর্ড কিন্তু তোমাকে অনেক শিথিল করে খাতা দেখবে এবং বোর্ডে এটা কাইন্ড অফ নির্দেশিতই থাকে যে যতটা সম্ভব শিথিল করে খাতাটা দেখা যায়। স্কুলে যেভাবে মার্কস কাটে কিংবা আমাদের এখানে যেভাবে মার্ক কাটবে, বোর্ডে একটু কম কাটবে তার চেয়ে। কিন্তু তাই মানে এই না যে তুমি যা খুশি তা লিখে দিয়ে আসবা। ঠিক আছে, ওকে। শেষ। মাহমুদুল্লাহ একটু ইয়েটা দিয়ে দাও। চ্যাটটা পজ করে দাও। আবার ফুল মনোযোগ দাও। ফুল মনোযোগ দাও এখন, হ্যাঁ। আমরা কপোতাক্ষ নদে আছি। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত? এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ৯৯%। আর ১% আমি দিতে পারতেছি না, সরি নিশ্চয়তা। ৯৯% এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। কপোতাক্ষ নদ থেকে আমাদের কি, কি বিষয়ে প্রশ্ন আসে? কপোতাক্ষ নদ থেকে আমাদের প্রশ্ন আসে মূলত স্মৃতিকাতরতা নিয়ে। আমরা জানি যে ফ্রান্সের ভার্সাই শহরে বসে মাইকেল মধুসূদন দত্ত যখন এই কবিতাটা লিখছেন, তখন তার মনের মধ্যে কাজ করছে তার সেই শৈশবের স্মৃতি। যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তার বাড়ি, সেই বাড়ির পাশ দিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদ। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি, তব কলকলে জুড়াইয়ে কান আমি শান্তির ঝলনে। আমরা দেখতে পাই এই কবিতাতে একে তো তার স্মৃতিকাতরতা এবং আরো একটা বিষয় আমরা দেখি। সেটা হলো তার মধ্যে একটা অপ্রাপ্তির বিষয়ও আছে। আমাদের কি আর দেখা হবে? আমরা দেখি যে এখানে যখন ভাবের পরিণতিতে যায়, এটা তো একটা সনেট। সনেটের মধ্যে ১ম অষ্টকে কি থাকে? মানে ১ম ৮ লাইনে কি থাকে? ভাবের প্রবর্তনা, এগুলো বুঝো। এই বেসিক গুলা না বুঝলে কিন্তু অ্যান্সার করতে পারবা না। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা কি? মানে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলছি, সেই বিষয়টাকে নিয়েই হচ্ছে একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ সৃষ্টি করা কথা বলে ওই ভাবটাকে আনা, ভাবের প্রবর্তনা। আর ভাবের পরিণতিটা কি? ভাবের পরিণতি হচ্ছে যেটা সনেটের শেষ ৬ লাইন বা ষষ্ঠক সেখানে বসে বা সেখানে পাওয়া যায়। সেখানে কি? ভাবের পরিণতিটা হচ্ছে যে আমাদের শেষ গোলটা কি হলো? হোয়াটস the ending? এটা হচ্ছে আমার ভাবের পরিণতি। এই হলো গিয়ে কপোতাক্ষ নদ মোটা দাগে। এখন এই কবিতাটাকে যদি আমি একটু দেখি কেমন কবিতাটা যে, "সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে।"
সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এইভাবে গেল যখন, সে স্মৃতিকাতরতার যখন পরিণতির দিকে গেল, ভাবের পরিণতি শেষ ৬ লাইনে কি বলছে? বলছে, "আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বাড়িরূপ কর তুমি।" মানে হচ্ছে তুমি যেন একটা প্রজা এবং সাগর হচ্ছে রাজা। কারণ তার কাছে অনেক বেশি পানি আছে। তোমার কাছে পানি কম, তাই তুমি প্রজা, সে রাজা এবং তুমি রাজাকে কি কর দিতে? কি কর দিতে? পানিটাই কর দিতে। প্রজারূপে রাজরূপ সাগরেরে বাড়ি রূপ মানে পানি কর দিতে তুমি। ঠিক আছে? সেটার কথাই তো বলা হচ্ছে। তো এইভাবে কপোতাক্ষ নদটা আগায়। চলো আমরা এখন সরাসরি সৃজনশীল প্র্যাকটিসে চলে যাই। এমসিকিউ প্র্যাকটিস করাবো, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করাবো পরে। ঠিক আছে? আমরা এখন সরাসরি সৃজনশীলে চলে যাই। কতটুকু ইম্পোর্টেন্ট? ওই তো বললাম ৯৯ ভাগ ইম্পোর্টেন্ট। এখান থেকে প্রশ্ন এসে থাকবে। ঢাকা বোর্ডের ২০২৪ এর একটা প্রশ্ন এবং এই ধরনের সৃজনশীলগুলো অ্যান্সারের ক্ষেত্রে যেখানে ২ টা উদ্দীপক দেওয়া আছে। দেখো এখানে উদ্দীপক ১, উদ্দীপক ২। তো আমরা ২ টা সৃজনশীলের ২ টা আ উদ্দীপক যখন আমরা দেখতে পাই তখন আমাদেরকে উত্তর করার সময় একটু মাথাটা খাটায়া একটু খেয়াল রাখতে হয় যে কোনটা উদ্দীপক ১ থেকে আসছে, কোনটা উদ্দীপক ২ থেকে আসছে। এই প্যাচটা যাতে আমরা না লাগাই। ঠিক আছে? তো সনেটের অষ্টকে কি থাকে? আমি মাত্রই বললাম সনেটের অষ্টকে কি থাকে? সেখানে থাকে ভাবের প্রবর্তনা। মানে যেটা সনেটের ১ম ৮ লাইন। সেখানে কি থাকে? সেখানে থাকে ভাবের প্রবর্তনা। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বুঝিয়ে লেখো। আমরা কি বলেছি? এটা আমি কতটুকু লিখব? এটা আমি লিখব আধা পৃষ্ঠা। তাই তো? আধা পৃষ্ঠা লেখার সময় আমার এখানে থাকবে ১ নম্বর, আমার এখানে থাকবে ১ নম্বর। ১ প্লাস ১ আমার ২ নম্বর আমি পেয়ে যাব। জাস্ট এই ফরমেটটা ফলো করে যদি আমি লিখতে পারি। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। আচ্ছা এই ফরমেটটা ফলো করব কেমনে? অনুধাবনমূলকে। ফার্স্ট এ তুমি কি বলছে ওটাকে ১ লাইনে বলে ফেলবা। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে বলতে কি বলছে? আশার ছলনায় নিজের মনকে তৃপ্ত করার কথাও তিনি বলছেন। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। পরেরটাতে অনুধাবনমূলক। কেমন? কপোতাক্ষ নদ কবিতার কবি খ্যাতি লাভের আশায় নিজ দেশ ও দেশের সংস্কৃতিকে ত্যাগ করে সুদূর ফ্রান্সে চলে গিয়েছিলেন। প্রবাস জীবনে মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি তার তীব্র আকর্ষণ সৃষ্টি হয়। এ সময় তিনি কপোতাক্ষ নদের প্রতি স্মৃতিকাতর হয়ে পড়েন। অনুভূতির গভীরে কপোতাক্ষকে স্থান দেন বলে কবির মনে হয় তিনি যেন সে নদীর কলধ্বনিগুলো শুনছেন। আচ্ছা এখানে আমরা দেখি কি আমি যদি আমার ভাষায় বলি, একদম বাদ দিলাম এটা। সৃজনশীল তুমি তোমার ভাষায় লিখবা, বানায় বানায়। বানায় বানায় বলতে তুমি গাঁজাখুরি কথাবার্তা লিখবা না। তুমি তোমার মনে যেটা হয়। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে মানে কি? মানে ধরো ওই মানুষ প্রেমে পড়ার পরে যেটা হয় যে সে চারিদিকে বোধহয় তার ওই প্রেমে পড়া মানুষকেই দেখে। তো এইরকম যে আমার মধ্যে একটা ভ্রান্তি হচ্ছে, একটা ছলনা হচ্ছে, একটা ইলিউশন হচ্ছে। আমার এই কানের মাঝে মনে হয় যে আমি তোমার যে বয়ে চলার সাউন্ডটা ছিল কপোতাক্ষ নদ, সেই কলকল ধ্বনি যেন আমি শুনতে পাই। তুমি তোমার ভাষাতেই লিখুন। যে সুদূর ফ্রান্সে বসে আছেন মধুসূদন, ওদিকে যশোর জেলার সাগরদাঁড়িতে তার বাড়ির পাশে বয়ে চলা কপোতাক্ষ নদ। একদম সেই ফ্রান্সে বসে কি সম্ভব শোনা? তাও তার কাছে মনে হচ্ছে তিনি যেন একটা ইলুশন এর মধ্যে আছেন। কারণ কপোতাক্ষ নদ তার হৃদয়ে তিনি ধারণ করেন। কপোতাক্ষ নদকে তিনি হৃদয়ে ধারণ করে আছেন হাজার, হাজার কিলোমিটার দূরে বসেও। এই হলো গিয়ে আমাদের উত্তর এবং এভাবে লিখলে আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি এ প্লাস পাবা। তুমি সৃজনশীলে ফুল মার্কস তুলে নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। উদ্দীপকের ১ এ কপোতাক্ষ নদ কবিতার যে দিকটি ফুটে উঠেছে সেটা ব্যাখ্যা করো। চলো আমরা দেখি যে উদ্দীপক ১ এর মধ্যে কি, কি ছিল? সুরমার তীরে হয়নি বসা সে তো অনেক কাল, হয় না দেখা উত্তাল হাওয়ায় উড়ছে নায়ের পাল। আচ্ছা, এখানের কোন দিকটি ফুটে উঠেছে? এখানে ফুটে উঠেছে হচ্ছে তার স্মৃতিকাতরতার দিকটি। আমি কিন্তু বলেছি যে এই কবিতায় মূলত ২ টা আঙ্গিক থেকে প্রশ্ন এসে থাকে। একটা হচ্ছে স্মৃতিকাতরতা, আরেকটা হচ্ছে তার যখন ভাবের পরিণতিটা যে আর কি হবে দেখা যতদিন যাবে এটা। তো তাহলে আমরা এখানে দেখছি যে সুরমার তীরে হয়নি বসা সে তো অনেক কাল, হয় না দেখা উত্তাল হাওয়ায় উড়ছে নায়ের পাল। অর্থাৎ এখানে কি করেছে? এখানে চলে গেছে যে তোমার কপোতাক্ষ নদের যে স্মৃতিকাতরতা ছিল সেই স্মৃতিকাতরতার মতো একটা অংশে। তাহলে আমরা চলো এখানে দেখি যে এখানে স্মৃতিকাতরতার কি আসলো? উদ্দীপক ১ এ কপোতাক্ষ নদ কবিতার স্মৃতিকাতরতার দিকটি ফুটে উঠেছে। আমি কিন্তু বারবার বলেছি যে এখানে আমরা লিখব ১ পৃষ্ঠায় এবং ৩ টা প্যারায়। আর আমার ১ম লাইনটা কি থাকবে? আমার জ্ঞানমূলক অংশ। এই জাস্ট ডিরেক্ট এক কথায় বলে দিব এটা কি বলেছে সেটা। এক কথায় বলে দিলাম শেষ। স্মৃতিকাতরতার দিকটি ফুটে উঠেছে। আমি পেলাম ১ নম্বর, আমি ১ নম্বর পেয়ে গেলাম। এরপরে আমার অনুধাবনমূলক ১ নম্বর পেয়ে গেলাম। এরপরে হচ্ছে কি? এরপরে হচ্ছে আমার প্রয়োগমূলক। কেমন? দেখো, প্রয়োগমূলকে আমরা দেখতে পাই কি? প্রয়োগমূলকে আমরা সবসময় ১ম এ উদ্দীপক নিয়ে কথা বলব। তার সঙ্গে মূল কবিতার একটা সম্পর্ক স্থাপন করে আমরা একটা কনক্লুশন এ যাব। চলো দেখি।
কপোতাক্ষ নদের মতো স্নেহাদরে ভরপুর জলধারা তিনি কোথাও পাননি। এ যেন মাতৃদুগ্ধের ধারা। আচ্ছা গেল, হ্যাঁ। উদ্দীপক ১ এ সুরমা নদী নিয়ে স্মৃতিকাতর জনৈক কবির স্মৃতিচারণা আমরা দেখতে পাই। কবি অনেক কাল আগে সুরমার তীরে সময় কাটালেও এখন আর বসা হয় না। এখন এটা কোন কবি? উই ডোন্ট নো। ওই কবির নাম তো উদ্দীপকে দেয় নাই। আমি বলবো কবি। যে কেউ এটা, যে কবি হোক এটা। নদীর উথাল পাথাল ঢেউয়ে পাল তোলা নৌকার মোহনীয় দৃশ্য আর দেখা হয় না। তার স্মৃতিকাতরতা কপোতাক্ষ নদ কবিতায় কবির স্মৃতিকাতরতাকে মনে করিয়ে দেয়। উভয় কবি স্মৃতিকাতরতার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। দেখলা? স্মৃতিকাতরতা ছিল আমাদের মেইন টপিক। আমরা কি ফরম্যাট ফলো করলাম? ফার্স্ট টাইম একটা জ্ঞানমূলক লিখলাম, ১ নম্বর পাইলাম। আমি পরে একটা অনুধাবনমূলক লিখলাম, ২ নম্বর পাইলাম। আমি পরে আমার প্রয়োগমূলক লিখলাম। প্রয়োগমূলক শুরু হবে কি দিয়ে? ১ম এ উদ্দীপক নিয়ে কথা বলব, তারপরে কবিতার সাথে সম্পর্ক স্থাপন করব। ৩ এ ৩ পেয়ে গেলাম। সহজ হিসাব। ঠিক আছে? আর আমি বারবার বলি যে আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে উদ্দীপকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক হচ্ছে সরাসরি লিখতে হবে আমাদের নিজেদের রিজনিং ক্যাপাসিটি, মানে আমি কিভাবে চিন্তা করছি এবং আমার বইয়ের যেই বিষয়টা আছে এটা। ঠিক আছে? এটার ব্যাখ্যা এটা। যদিও এখানে আসলে জ্ঞানমূলক আর অনুধাবনমূলকে তোমাকে অনেক ক্রিয়েটিভ কোনো কিছু দিতে বলে না, নিজের মনের মতো করে ভাবতে বলে না। সেটা অলরেডি জানে সবাই কি দিয়েছে না দিয়েছে। চলো আমরা চলে যাই পরেরটাতে। আমাদের হাতে অনেক বেশি সময় আসলে নাই। আমরা এখানে দেখছি উদ্দীপকের ২ এ কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে। উক্তিটির যথার্থতা বিচার করো। এখন আবার একটা প্রশ্ন আসছে। তোমাদের একজন বলেছিল যে, "ভাইয়া আমি ঘ নম্বরটা ভালোমতো অ্যান্সার করতে পারি না।" আচ্ছা, ঘ নম্বরে তাহলে তো এগুলাই দেয়। উক্তিটার যথার্থতা বিচার করো। তার মানে কি? তার মানে তোমার কাছে একটা মতামত চাইছে। বা তোমার কাছে হয়তোবা কোনো একটা জিনিস জিজ্ঞাসা করছে। এটাই তো তুমি দেখতে পাবা উচ্চতর দক্ষতাতে। তো উচ্চতর দক্ষতা আমরা কতটুকু লিখব? উচ্চতর দক্ষতা আমরা লিখব ১.৫ পৃষ্ঠা। উচ্চতর দক্ষতাতে ১ম এ একটা জ্ঞানমূলক অংশ দিলাম। জনজীবনের সাথে নদীর গভীর সখ্য বিবেচনায় আলোচ্য মন্তব্যকে যথার্থ বলা যায়। যথার্থ বলা যায় কি যায় না? জাস্ট এই কথাটা বলবা। তাতেই তুমি ১ নম্বর পেয়ে যাবা। এরপরে তুমি একটা অনুধাবনমূলক অংশ দিলা। যে এখানে স্মৃতিকাতরতা আছে এবং স্মৃতিকাতরতার অন্তরালে, মানে স্মৃতিকাতরতার ভেতরে কবির অত্যুজ্জ্বল স্বদেশ প্রেম আমরা এখানে দেখতে পাই। তার শৈশবের স্মৃতি দেখতে পাই। কপোতাক্ষ নদের সাথে মানে অনেক তার স্মৃতি, এগুলো আমরা এখানে দেখতে পাই। আমার অনুধাবনমূলক গণ। এবারে যাচ্ছি আমার প্রয়োগমূলক। প্রয়োগমূলক এই যে ফার্স্ট উদ্দীপক চলে আসছে। উদ্দীপক নিয়ে কথা, তারপরে আমার মূল কবিতা নিয়ে কথা। উদ্দীপক ২ এ যমুনা নদীর কলকলিয়ে বয়ে চলার পাশাপাশি এর জল দ্বারা বিধৌত অঞ্চলের মানুষের সাথে নদীর গভীর এক বন্ধুতার কথা ফুটে উঠেছে। মানুষের সুখ-দুঃখ, কান্না, হাসি সবকিছুই যেন নদীর সাথে একাকার হয়ে যায়। নদী কখনো শান্ত স্নিগ্ধ, আবার কখনো সে ফুঁসে ওঠে। তবে সবই জীবনের ভিন্ন রূপ ছাড়া আর কিছুই তো নয়। এই দেখো, আমি এবারে বলে দিলাম উদ্দীপকের কথা আর কপোতাক্ষের কথা। এখানে কি আমার কাহিনী শেষ? কাহিনী শেষ হয় নাই। তোমার কাছে তো এটা জিজ্ঞেস করে নাই। তোমার কাছে জিজ্ঞেস করছে যে এই কবিতা আর উদ্দীপক ২ টা কি একই জিনিস প্রকাশ করে? দেখো এইখানে আসলে স্টুডেন্টরা কোথায় মিসিং আউট হয়? স্টুডেন্টরা উদ্দীপকটাকে পড়ে অনেক সময় ভালোমতো বুঝে না। ভালোমতো না বোঝার কারণে ও গড়গড়ায় পইড়া যায়, ওইটাকে রিলেট করতে পারে না। যেমন ধরো, ওইখানে আমি উদ্দীপক ২ এ যদি যাই, আমি একটু উদ্দীপক ২ এ যাই, হ্যাঁ? ২ এ গিয়ে চলো আমরা একটু দেখি, হ্যাঁ? উদ্দীপক ২ এ কি? একটা নদী কলকলিয়ে দুলদুলিয়ে চলে, দুই কূলে তার দুঃখ সুখের হাজার কথা বলে। রাগলে নদী গর্জনে তার বুক কাঁপে থরথর, শান্ত হলে অনেক সুখে জাগায় বুকে চড়। চড়ের বুকে বাঁধলে সে ঘর প্রাণের মেলায় হাসে, শান্ত নদী যমুনা সে জীবন ভালোবাসে। এখন এখানে কি আসলে কপোতাক্ষ নদের কতটুকু প্রকাশ পেয়েছে? খুবই অল্প কিছু প্রকাশ পেয়েছে। এখানে আমরা কি কোনো উদ্দীপক ২ এর মধ্যে কি কোনো স্মৃতিকাতরতা দেখতে পাচ্ছি? পাচ্ছি না। কপোতাক্ষ নদে কিন্তু এটা আছে। তারপরে কপোতাক্ষ নদে এটাও ছিল যে, "আর কি হবে দেখা যতদিন যাবে।" এগুলো আছে? কিছুই নাই এখানে। তাহলে আমরা দেখি যে এইটার সঙ্গে তুমি কি একমত প্রকাশ করবা কি করবা না? ঘয়ের উত্তর কি সবার সেইম হবে? না। ঘয়ের উত্তর সবার সেইম হবে না। ঘয়ের উত্তর কি সবার সেইম হবার প্রয়োজন আছে? কোন দরকার নাই। সবার উত্তর সেইম হওয়ার মতো কোন যৌক্তিকতাও নাই। সবার উত্তর যদি ঘয় সেইম হয়, তাহলে বুঝতে হবে যে এরা কোন এক পীরের বা কোন এক গাইডের কিছু মুখস্থ করে এখানে এসে সেটাকে উগরে দিচ্ছে। আচ্ছা। এখানে দেখি যে যদিও কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব দেশাত্মবোধকে ফুটিয়ে তোলার বৈশিষ্ট্য অনন্য, কিন্তু জনজীবনের সাথে নদের গভীর মিতালিতেও সেটার বহিঃপ্রকাশ আছে। তাই উদ্দীপক ২ ও কপোতাক্ষ নদ কবিতা উভয় স্থানেই জনজীবনের সাথে নদীর গভীর সম্পর্ক ফুটে উঠেছে। দেশাত্মবোধ তো আসলে জনজীবনের সম্পৃক্ততাই। সেই বিবেচনায় বলা যায় যে উদ্দীপকের ২ এ কপোতাক্ষ নদ কবিতার মূল চেতনার প্রতিফলন ঘটেছে। আমি ইচ্ছা করে এই অ্যান্সারটা দিয়েছি।
কারণ আমি এখন এটার একটা কমপ্লিট একটা কন্ট্রাস্ট দেখাবো। এই যে আমি বললাম যে এটা মূল প্রতিফলন ঘটেছে। এখন আমি এটার অ্যান্সার করলাম যে না, এটার মূল প্রতিফলন ঘটে নাই। এখন আমি বললাম যে না, মূল প্রতিফলন ঘটে নাই। এখন আমি বললাম যে উদ্দীপক ২ এ আমরা দেখতে পাই নদী কিভাবে মানুষের জীবনে নানাভাবে তার ভূমিকা পালন করে। সে কখনো যেমন ভেঙে নিয়ে তাকে নিঃস্ব করে দিচ্ছে, কখনো বা সেখানে চর জাগিয়ে দিয়ে তার নতুন থাকার জায়গা করে দিচ্ছে, মাথা গোঁজার ঠাঁই করে দিচ্ছে। কিন্তু কপোতাক্ষ নদ কবিতার দিকে তাকালে আমরা দেখতে পাই এক অত্যুজ্জ্বল দেশপ্রেম যে ফ্রান্সের ভার্সাইয়ে বসে আ সে কাতর হয়ে আছে তার সেই শৈশবের ভালোবাসার কপোতাক্ষ নদকে নিয়ে এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগছে আর কি কোনোদিন তার সেই কপোতাক্ষ নদের সঙ্গে দেখা হবে কিনা। তাই উদ্দীপকের সেই নদী বিধৌত কবির কবিতা আর মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদের মূল সুর এক নয়। কারণ দুটি সম্পূর্ণ ভিন্ন দুটি বিষয় নিয়ে কথা বলেছে। চ্যাটটা ওপেন করো। তোমরা এখন বলো যে তোমরা কি এই আমার ২য় উত্তরের সঙ্গে একমত? আচ্ছা, সমস্যা হচ্ছে যদি বাগ হয়ে থাকে তাহলে দরকার নেই। তোমরা এখন বলো, এই যে আমি ২ টা কন্ট্রাস্ট এ বুঝাইলাম, তোমরা কি এখন দেখলা তোমাদের কি ইন্টারেস্টিং লাগছে? যে সৃজনশীল আমরা কত কত ক্রিয়েটিভিটি এপ্লাই করে আমরা সৃজনশীল অ্যান্সার করতে পারি? তোমরা কি বুঝলা? হুম? তোমরা কি বুঝলা এটা? যে দেখো ২ টা, দেখো আমি ২ টা দিক থেকে দেখাইলাম। একদিক থেকে দেখালাম যে এইটা মিল আছে। আবার আরেক পার্সপেক্টিভ থেকে আমি দেখালাম যে না, এটার তো কোনো মিলই নাই। এই যে দেখো একজন বলছে যে একেকজন একেক অ্যান্সার দিচ্ছে। একজন বলছে এটা স্যার আমি একমত, এটা মিল আছে। আবার অনেকে বলছে মিল নাই। মানে এটাই হচ্ছে বিউটি। এখন তুমি যা বলো, আমিও যদি তাই বলি, আমি যা বলে ও যদি তাই বলে, তাহলে মানুষের দরকার কি? তাহলে আমরা সবাই চলো ChatGPT বানায়ে দেই বা সেটা একটা করে রোবট বানায়ে দেই। মানুষের মধ্যেই তো ওই বিষয়। যে একটা বলবে আরেকজন একদম ভিন্নভাবে এটাকে ভাববে। আরেকজন একদম ভিন্নভাবে এটাকে ভাববে। অবশ্যই ভালো জিনিসের সাপেক্ষে খারাপ জিনিসের মতো করে নয়। হ্যাঁ, ঠিক আছে। চলো আমরা চ্যাটটা অফ করে দেই। আমরা হচ্ছি পরের চ্যাপ্টারে চলে যাই। আমরা এখন একটু ম্যারাথন দিয়ে আগাবো এবং আমি তোমাদেরকে বলছি আজকের ক্লাসটা যদি তোমরা গুরুত্ব দিয়ে করো, এই চ্যাপ্টার গুলো থেকে এই আঙ্গিকগুলোর বাইরে একটা সৃজনশীল প্রশ্ন আসবে না। একটা সৃজনশীল প্রশ্ন আসবে না। সত্য কথা যেটা, এমসিকিউর গ্যারান্টি আমি ক্লাস করায় দিতে পারব না। এটা আমি কেন? যদি ক্লাসে কেউ দেয় এটা, তাহলে এটা ডাহা মিথ্যা কথা। ঠিক আছে? কারণ এমসিকিউ অনেক জায়গা থেকে করতে পারে। এমসিকিউর জন্য প্র্যাকটিস বুক সলভ করা ইনাফ। এতটুকু আমি বলতে পারি। আর শিখতে ক্লাস শেষে প্রত্যেকটা এক্সাম অ্যাপে দেওয়া এবং মূল এক্সাম গুলো দেওয়া একদম ফরজ। তাইলে গ্যারান্টেড এমসিকিউ কমন পড়বে ইনশাআল্লাহ। কিন্তু আজকের ক্লাস করলে এই অধ্যায়গুলোর উপর সৃজনশীল, আমি তো বললাম আমি ১ টা ২ টা সৃজনশীল করাবো আর আঙ্গিকগুলো নিয়ে বলবো। এর বাইরে কোনো কিছু আসবে না। আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম। ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরের। পরে হচ্ছে আমরা এবারে যাবো আ জীবন সঙ্গীতে, যেটা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের। এই কবিতাটা নিয়ে কিছু কথা না বললেই নয়। এটা কিন্তু একটা যেটা হেনরি ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর 'আ সাম অফ লাইফ', ওই কবিতাটার একটা ভাবানুবাদ বলতে পারো। এই কবিতাটা নিয়ে আমি বললে এখন অনেক কথা বলতে পারতাম। কারণ এই কবিতাটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে বেশ কিছু আ আকর্ষণ ছিল। এই কবিতাটা আমার বেশ ভালো লেগেছে আজ থেকে অনেক বছর আগে, এবং কবিতাটা নিয়ে আমি দেখেছিলাম যে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এটা অনেক আগে লিখেছেন। তার কত পরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটাকে অনুবাদ করেছেন, ভাবানুবাদ। কিন্তু আমি সেসব তাত্ত্বিক কথা এখন যাব না। আজকে আমরা এটা নিয়ে কথা বলব, এটা থেকে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে। যেমন এই বিগত বছরে রাজশাহী বোর্ডে এটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন এসেছে। এটাতে মূলত আমরা দেখতে পাই যে মানুষের জীবনের একটা অদ্ভুত অনুষঙ্গ নিয়ে কথা বলা হয়। যেই অনুষঙ্গগুলা কেমন? যে ধরো আমি যদি দেখি যে সৃজনশীল যেই প্রশ্ন থেকে সৃজনশীল আসছে যেকোনো অধ্যায় থেকে, সেটা কবিতা হোক, গল্প হোক, মূলত মানুষের ভাবনা বা মানুষের চিন্তা বা মানব মনের কোন জায়গাগুলোকে স্পর্শ করে, এটা নিয়েই কিন্তু সেই প্রশ্নটা এসে থাকে বা সেই বিষয়টা কথা বলে থাকে। যেমন ধরো সেলফ চ্যাটারিং। সেলফ চ্যাটারিং কি? সেলফ চ্যাটারিং হচ্ছে ধরো তুমি মনে কথা বলো না? তুমি মনে কথা বলো। এটা গবেষণায় দেখা গেছে যে মানুষ তার জীবনের ৩ ভাগের ১ ভাগ সময় জাস্ট মনে কথা বলে কাটায়। মনে কথা কেমন বলো? ধরো কারো সাথে ঝগড়া হইছে বা কোনো কিছু নিয়ে বাকবিতণ্ডা হইছে। তুমি হেরে গেছো বা তখন তুমি জুৎসই উত্তর দিয়ে আসতে পারো নাই। পরে তুমি তাকে মাইন্ডে নিয়ে আসো। নিয়ে তার সাথে শুরু করো ফাইট। এইটা বলতাম। বললে মুখের উপর একটা লাঠির বাড়ি পড়তো। এইটা বলতাম। এবং তুমি একটা তখন ডায়ালগ দাও তোমার মনে তাকে এনে, এবং তাকে দিয়ে তোমার যেই ডায়ালগটা পছন্দ সেটা তুমি তাকে দিয়ে দেওয়াও, অ্যান্ড দ্য ফাইট কন্টিনিউস। এটা শুধু এই নেগেটিভ সেলফ চ্যাটারিং না, এটা পজিটিভ সেলফ চ্যাটারিং ও হইতে পারে। যেমন মানুষ যখন হচ্ছে ধরো সে কারো প্রেমে পড়ছে। এখন তাকে ভাবতেছে যে ধরো মেসেঞ্জারে নক দিবে বা তাকে সে সামহাউ তাকে অ্যাপ্রোচ করবে। তখন সে কিন্তু মনে অনেক সেলফ চ্যাটারিং করতে থাকে। যে আমি এইটা লিখলে সে ঐটা বলবে, এইটা বললে সে ঐটা বলবে, এইটা বললে সে এইটা বলবে। এখন এই সেলফ টক, সেলফ চ্যাটারিং নিয়ে ধরো কোনো একটা এরকম চ্যাপ্টার আছে তোমার কাছে। তো এটা তো একটা মানব মনের একটা গভীর বিষয়কে টাচ করলো। তো এটা নিয়ে প্রশ্ন আসতে পারে।
এমন আমি বলতেছি না সেলফ চ্যাটারিং নিয়ে প্রশ্ন আসবে, আমি জাস্ট মানব মনের একটা এরকম একটা এক্সাম্পল দিলাম। তো আমরা এইটাতে যেমন দেখি যে এখানে মূলত দেখি যে মানুষের মনের মধ্যে মানে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন, আমরা এখন যেটাতে আছি এটাতে বলবো যে এখানে আমরা দেখি যে জীবন সঙ্গীত কবিতার মধ্যে উনি মানুষের যে হতাশা বা মানুষের মধ্যে যে বিষণ্ণতা, এটাকে নিয়েই তিনি নানা ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং এমন অনেক কথা আছে না যে আরে একদিন তো মরেই যাব, ঠিক আছে? বা ইয়োলো মানে কি? ইউ অনলি লিভ ওয়ান্স, মানে জীবন তো একটাই। কইরা নে, যা খুশি খায়া নে, যা খুশি এটা করে নে, সেটা করে নে। এই ধরনের। কিন্তু না, উনি এটাকে একটু রিফাইনমেন্ট এর মধ্য দিয়ে তিনি কথাগুলো বলেছেন। যে মানুষের এই জীবন একটাই। এইটা বইলা যদি আমি এখন বইসা থাকি, মানে এটা আসলে আ মানে কি বলবো? যে আমার এটা আসলে কিছু হইল না। এটা ওই যারা একটা একটা মানে একটা মাদকাসক্ত মানুষের মতো আচরণ হইল এটা। ঠিক আছে? একটা মাদকাসক্ত মানুষের মতো আমার আচরণটা হইল। তাহলে আমার এখানে করণীয় কি? আমার করতে হবে যেটা যে মানুষের জীবনটা আমার এই ধরনের উদ্ভট চিন্তা বাদ দিয়ে জীবনের জন্য, জগতের জন্য ফ্রুটফুল কোনো কিছু যদি আমি করতে পারি, তবেই জগতের সার্থকতা। এই হলো গিয়ে আঙ্গিক, এটা থেকেই প্রশ্ন এসে থাকে। এটা কতটুকু ইম্পোর্টেন্ট? এটা ইম্পোর্টেন্সটা 50-50। এটা থেকে প্রশ্ন আসতেও পারে, প্রশ্ন নাও আসতে পারে। আসার সম্ভাবনা বেশি নাকি না আসার সম্ভাবনা বেশি? না আসার সম্ভাবনা বেশি। কিন্তু যদি এসে পড়ে অফ কোর্স অ্যান্সার করব। এজন্যই পড়াচ্ছি। কারণ এটার সৃজনশীল প্রশ্নগুলা খুবই সহজ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক ফেমাস কবি, কিন্তু আমরা তাকে ওইভাবে চিনি না। উনি খুবই ফেমাস কবি ছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি এখনকার যুগে এসে আর তার নাম খুব একটা চর্চিত হয় না এবং এখনকার যুগে এসে তিনি আর বিখ্যাত নাই। বাট তার যুগে তিনি অনেক বিখ্যাত ছিলেন। চলে যাই উদ্দীপকে। মেডিকেলে পড়ার সুযোগ পায়নি বলে সুইটি, নাওয়া খাওয়া সব বাদ দিয়েছে। যোগাযোগ বন্ধ করেছে বন্ধু-বান্ধবের সাথেও। তার সেই এক কথা, "আমাকে দিয়ে কিচ্ছু হবে না।" সে আর পড়াশোনাও করতে চায় না। মেয়ের কথা শুনে বাবা হাসেন। বলেন, "মানব জীবনই হলো সংগ্রামের। মেডিকেলে পড়াই জীবনের সব নয়। তুমি তোমার মেধা যেকোনো কাজে লাগিয়ে সফল হতে পারো। কোনো সাধারণ বিষয়ে পড়াশোনা করেও তুমি অসাধারণ হয়ে উঠতে পারো।" প্রতিটি দায়িত্বশীল ও সময়ানুবর্তী মানুষ পৃথিবীতে সফলতার স্বাক্ষর রেখেছেন। বাবার কথা মেনে তুইটি আজ একজন সফল বিসিএস কর্মকর্তা, অনেকের আদর্শ অনুকরণীয়। রাজশাহী বোর্ডে এসেছে ২০২৪ সালে। এবার আমরা দেখি এখানে আমাদের অ্যান্সার গুলো। ঠিক আছে? আমরা জ্ঞানমূলক আর অনুধাবনমূলক একটু দেখি। জীবন সঙ্গীত আয়ুকে কিসের সাথে তুলনা করেছেন? শৈবালের নীড়ের সাথে তিনি আয়ুকে তুলনা করেছেন। সংসারে সংসারী সাজ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথাটি দ্বারা মূলত বোঝানো হয়েছে কি দায়িত্ব পালনের কথা। ওই যে জ্ঞানমূলক ১ মার্ক পেয়ে গেলাম। মানুষের জীবনে কেবল সুখই থাকে না, সুখের পাশাপাশি দুঃখও থাকে। তো আমরা যেটা করে থাকি যে, এখানে একটা লাইন আছে যে, আ "করোনা সুখের আঁশ, পুরোনা দুঃখের ফাঁস।" মানে বিষয়টা হলো যে, আমরা এমন একটা চিন্তার মধ্যে মানুষ সবসময় থাকে, সে বর্তমানে বাস করে না, সে বাস করে ভবিষ্যতে। তুমি নিজের কথাও ভাবো, তুমি কতটুকু সময় বর্তমানে ফোকাস করতে পারো। তুমি ইদার ভাবো, আগে তোমার ভালো ছিল বা এটা সেটা, অথবা ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তুমি ফ্যান্টাসি করতে থাকো। ৯০০ হইছে, একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ? তো অথবা এটা নিয়ে তুমি একটা ফ্যান্টাসি করতে থাকো যে ভবিষ্যতে কি হবে না হবে। তো আগে হচ্ছে মানে তোমার ধরো যে অনেক ভালো কিছু হইছে, আগে অনেক ভালো কিছু হইছে। আবার ভবিষ্যতে কি হবে না হবে। বাট বর্তমান নিয়ে কোনো মাথা ব্যাথা নাই। ঠিক আছে? মাহমুদুল্লাহ, একটা স্ক্রিনশট নাও। ৯০০ হইছে। তো এটা হচ্ছে আমাদের মানুষের একটা খুব স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। এটা নিয়েই কথা বলা হয়েছে এই জীবন সঙ্গীতের মাঝে। তো আমরা এখন দেখি যে মানুষের জীবনে কেবল সুখই থাকে না। সুখের পাশাপাশি দুঃখ থাকে। মিথ্যা সুখের আশায় জীবনে দুঃখ বাড়িয়ে কোনো লাভ নাই। অধিক সুখে গা ভাসিয়ে চলা বা অধিক দুঃখে কাতর হয়ে পড়া এটা জীবনের উদ্দেশ্য না। বরং দুঃখকে পাশ কাটিয়ে পরিস্থিতিকে মানিয়ে নেওয়াই জীবনের উদ্দেশ্য। লিখলা এতটুকু, ২ এ ২ পেয়ে গেলা। শেষ। এবার আসলাম টুইটির মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার মনোবেদনা জীবন সঙ্গীত কবিতার সাথে কোন দিক থেকে মিল আছে? আচ্ছা, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, সেটা হলো আমি টুইটির মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়া জীবন সঙ্গীত কবিতার জীবন সংগ্রামে হতাশাগ্রস্ত মানসিকতার দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। জ্ঞানমূলক ১ নম্বর পাইলাম। অনুধাবনমূলক ১ নম্বর পাইলাম। এবার আমি একটু প্রয়োগমূলকে চলে যাই। উদ্দীপকের সুইটি ফার্স্ট এ উদ্দীপক দিয়ে স্টার্ট করব প্রয়োগমূলক। ঠিক আছে? মেডিকেলে ভর্তি হতে না পেরে নাওয়া খাওয়া সব বাদ দিয়েছে। হতাশ হয়ে বন্ধু-বান্ধবদের সাথে সে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তো নিজের আত্মবিশ্বাস তো নাই এবং সে মনে করে তাকে দিয়ে কিছুই হবে না। পড়াশোনাও করতে চায় না। সে জীবনে দুঃসময় মোকাবিলা করার মতো ধৈর্য সাহস প্রদর্শন করতে পারে না। তার মেডিকেলে ভর্তি হতে না পারার এ মর্মবেদনা এখন আমি আসলাম এই যে। এটা হচ্ছে আমার কি ২ জনের মধ্যে এখন আমি মানে উদ্দীপকের সঙ্গে I mean engagement হচ্ছে। উদ্দীপকের সঙ্গে আমার কবিতার।
জীবন সঙ্গীত কবিতার হতাশাগ্রস্ত মানুষদের মানসিকতাকে প্রতিফলিত করেছে। কবিতায় বলা হয়েছে সংসারকে যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করে সাহসী বীরের মতো লড়াই করে যেতে হবে। কোনো ক্রমেই ভয় কিংবা হতাশায় পিছিয়ে গেলে চলবে না। তো উদ্দীপকের সুইটি হতাশায় নিমজ্জিত না থেকে সফল বিসিএস কর্মকর্তা হওয়ায় সেটা আলোচ্য কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। দেখো, কারণ কবিতা যখন বলছে যে তোমার এই হতাশা হওয়া বাবা আর এইসব কথাবার্তা যে ওই জীবন তো একটাই, এগুলো আসলে হবে না। বরং তোমাকে ওই পরিস্থিতি তুমি কতটুকু পাশ কাটায় যেতে পারলা, দ্যাটস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং। ঠিক আছে? এটা বলেছে কোথায়? জীবন সঙ্গীত কবিতায়। সেটাই আমরা কোথায় দেখতে পাই? উদ্দীপকে, এবং ২ টার মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হলো। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে। সাধনা ও পরম ধৈর্য মানুষকে পৌঁছে দিতে পারে সফলতার উচ্চ শিখরে। উদ্দীপক ও কবিতার আলোকে মন্তব্যটির যৌক্তিকতা দেখাও। এখন আমি ১ম এ একটা জ্ঞানমূলক দিলাম, ১ নম্বর পাইলাম। আমি একটা অনুধাবনমূলক দিলাম, আমি ১ নম্বর পাইলাম। ২ নম্বর আমার হয়ে গেল। সাধনা ও পরম ধৈর্য মানুষকে পৌঁছে দিতে পারে সফলতার উচ্চ শিখরে। উদ্দীপকের সুইটির সফলতা ও জীবন সঙ্গীত কবিতা অবলম্বনে মন্তব্যটি যথার্থ। আচ্ছা, এই ১ম অংশটাতে কিন্তু আমরা মানসিকতাটা বলে দেই। মানে তোমার মতামতটা কই? এটা কিন্তু তুমি ১ম লাইনেই প্রকাশ করে দিবা ঘ নম্বরে। তাই ঘ এর ১ম লাইনটা খুবই ইম্পোর্টেন্ট। ঘতে ফার্স্ট এ কি করতে হয়? ফার্স্ট এ তুমি তোমার এই পুরা উক্তিটা লিখলা, তোমাকে যেটা বলেছে। সাধনা ও পরম ধৈর্য মানুষকে পৌঁছে দিতে পারে সফলতার উচ্চ শিখরে, লিখলা। এইবারে তুমি বলবা যে তুমি কি করো? তুমি কি এটা কি যৌক্তিকতা কি মানো? তুমি কি মানো নাকি মানো না? তুমি বললা যে জীবন সঙ্গীত কবিতা অবলম্বনে মন্তব্যটি যথার্থ। তার মানে তুমি মন্তব্যটির যথার্থতা প্রকাশ করে দিলা। ঠিক আছে, গেল। এইবারে আমি যাচ্ছি পরের অংশে। আমি এবারে ফার্স্ট এ এবারে কি যাবে? প্রয়োগমূলকটা দিব। হ্যাঁ, আমি প্রয়োগমূলক অনুধাবন সরি হ্যাঁ, প্রয়োগমূলক দিব। অনুধাবনমূলকটা আমি আর এখানে না পড়াইলাম। আছে ওখানে লেখা, তোমরা যখন স্লাইড পাবা দেখে নিও। উদ্দীপকের সুইটি মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে পড়ে, নাওয়া খাওয়া বন্ধ করে, এটা সেটা। কিন্তু আমরা দেখতে পাই যে প্রতিটা মানুষ দায়িত্বশীল ও সময়ানুবর্তী হলে সে জীবনে সফল হতে পারে। এটা তার বাবা তাকে বলে, এবং পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সে বিসিএস কর্মকর্তা হিসেবে স্বাক্ষর রাখে। ঠিক আছে? এখন আমরা দেখি যে পরে জীবন সঙ্গীত কবিতায় মানুষের জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলার কথা বলা হয়েছে। হতাশা মানব জীবনের জন্য একটা অভিশাপ। হতাশার কারণে মানুষ বৈরাগী হয়। এটা সেটা বলে তারপরে আমরা কি দিলাম? তারপরে আমরা এই কনক্লুশনটাতে গেলাম। কনক্লুশনটা কি? সেটা হলো সাধনা ও পরম ধৈর্য মানুষকে পৌঁছে দিতে পারে সফলতার উচ্চ শিখরে। আমি এখানে উদ্দীপকে উদাহরণ দিলাম সুইটির। মেডিকেলে চান্স পায় নাই। পরে এরকম সে অধ্যবসায়ের কারণে, ধৈর্যের কারণে বিসিএস ক্যাডার হয়েছে তার বাবার অনুপ্রেরণায়। কবিতার সাথে কিভাবে সম্পর্ক দেখাচ্ছি? কবিতার সাথে সম্পর্ক দেখাচ্ছি। কবিতায় হতাশাগ্রস্ত হতে নিষেধ করা হয়েছে, বরং কবিতায় উৎসাহিত করা হয়েছে আমাদের যে সাধারণ জীবন, স্বাভাবিক জীবন, সেখানেই থাকতে জীবনের সমস্যাগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে চলতে, বেড়ে চলতে। এভাবেই আমরা এগিয়ে গেলাম। ঠিক আছে? এভাবে আমরা তাহলে পড়লাম, এবং জিনিসটাকে নিয়ে, টপিকটাকে নিয়ে আমরা একটু করে এগিয়ে গেলাম। এভাবেই আমরা কি করলাম? আমরা আমাদের অ্যান্সারটা করলাম। তাহলে আমি যদি অ্যান্সার করি এভাবে, আমার ফুল মার্কস চলে আসবে ইনশাআল্লাহ। অন্তত আমি যদি বলি যে যদি আমরা একটা সৃজনশীলে ৯ করে না পাই, তুমি একটা ভাবো তো, তুমি ৯ করে পাইছো মানে কিন্তু অনেক মার্কস, 90% মার্কস। তারপর তোমার ৭ মার্ক কিন্তু নাই। অলরেডি তুমি ধরো ৮০ ছাড়তে পারবা। সরি মানে ২০ ছাড়তে পারবা A+ এর জন্য। ৭ মার্কস কিন্তু তোমার নাই। তুমি 90% পাইলেও। ধরো তুমি 80% মার্কস পাইলা। ২ করে মার্কস গেছে। তোমার ১৪ মার্কস নাই। মানে তুমি যদি অবজেক্টিভে হাইয়েস্ট ৬ টা ভুল করতে পারবা। তো তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের কেমন পেতে হবে, এটা নিজেরাই বুঝতে পারতেছি। আচ্ছা, চলো জুতা আবিষ্কারে আসি। জুতা আবিষ্কার কত ইম্পোর্টেন্ট? এটা অনেক ইম্পোর্টেন্ট। কারণ রবীন্দ্রনাথ থেকে নজরুল থেকে প্রশ্ন আসবে। অলওয়েজ আসবে। ঠিক আছে? জুতা আবিষ্কার যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা জুতা আবিষ্কারে একটু সারমর্মটা আমরা একটু জেনে নিব। তারপরে হচ্ছে আমরা চলে যাব এটার প্রশ্নের সমাধানে। ঠিক আছে? তোমাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন নিব, বাট সেটা এখন নয়। আমি আগে এখন যা বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো, যদি মার্কস পাবার ইচ্ছা থেকে থাকে পরীক্ষায়। এবং আমি জানি আমার স্টুডেন্ট তোমরা যথেষ্ট ভদ্র এবং স্মার্ট। তোমরা ইনশাআল্লাহ খুব ভালো মতো A+ তুলে নিয়ে চলে আসবা। হুম। ধুলাবালি থেকে রাজার পাকে মুক্ত রাখার জন্য নানা প্রসঙ্গে কবিতাটার মূল বিষয়। আচ্ছা, রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। তো মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড়ু দেওয়ার সময় সিদ্ধান্ত নেন, এবং এতে রাজ্যটা আরো ধুলায় পরিপূর্ণ হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ মানে কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে রাজ্যেরই একটা বয়স্ক চর্মকার, চামড়ার কাজ করে যারা, নিজ বুদ্ধিতে রাজার পদযুগল মানে রাজার পা ২ টা চামড়া দিয়ে ঢেকে দেয়। এভাবে রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়। সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধিতেই করতে হয়। জটিলভাবে করতে গেলে
বিড়ম্বনাই বাড়ে। সমস্যার সমাধানে পদস্থ জনই যে অনিবার্য, মানে যে একটা বড় পদে আছে সেই যে থাকতে হবে এমন কোনো কথা নয়। সাধারণের দ্বারাও অসাধারণ কাজ হতে পারে। কবিতায় আমরা এই বিষয়টাই দেখতে পাই। এখন এখানে আমরা বলি যে এখানে কি থেকে প্রশ্ন আসে? এখানে মূলত প্রশ্ন আসে খুবই সহজ। সেটা হলো যে সবসময় আসলে একটা উচ্চপদস্থ মানুষের প্রয়োজন নাই কিংবা সবসময় হচ্ছে তেলবাজের কোনো প্রয়োজন নাই। বরং সাধারণ কাজ খুব সহজভাবেই করা যেতে পারে। আমরা দেখতে পাই যে রাজার পায়ে যাতে ধুলো না লাগে এটার জন্য নানা রকম উদ্ভট উদ্যোগ গ্রহণ করা হয়। কোনটাই কাজ করে না। কিন্তু সবশেষে যখন একজন বয়স্ক চর্মকার রাজার পা দুটোকে জুতো দিয়ে ঢেকে দেয়, তখন সেই ধুলো থেকে রাজা মুক্তি পায় এবং সমগ্র রাজ্যেরও এই ধরনের উদ্ভট কাজকর্ম থেকে অব্যাহতি মেলে। তো এভাবেই আমরা পুরো কবিতাটার শুরু থেকে শেষের দিকে এগিয়ে গিয়েছি। চলো এবার আমরা দেখি এই কবিতার একটা সৃজনশীল প্রশ্ন যেটা ঢাকা বোর্ড এসেছিল ২০১৯ সালে। এই ১ম আমি তোমাদেরকে একটা বেশ একটা পুরনো একটা প্রশ্ন করাচ্ছি না। এটাও খুব কিন্তু পুরনো না, ৫ বছর আগের প্রশ্ন। তো শো, শো শব্দে বাতাস বইছে, খরস্রোতা নদী ফুলে ফেপে ভয়ংকর রূপ নিচ্ছে অমাবস্যার জোয়ারে। নির্ঘাত বাঁধ ভেঙে মানুষ, গরু, ফসল সব ভাসিয়ে নিয়ে যাবে। গ্রামের মাতবর চেয়ারম্যান সাহেবের কাছে ছুটে যান। চেয়ারম্যান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাজেট আসলে বাঁধের ফাটল মেরামত করাবেন। ওদিকে মরিয়া হয়ে কোদাল চালাচ্ছে মতি মিয়ার দল। এ বাঁধ ভাঙতে দেবে না তারা। কিছুতেই ফসল ডুবতে দেবে না। চালাও কোদাল। আরো জোরে। একসময় মতি মিয়ার গলার আওয়াজ শোনা গেল। আর ভয় নাই চাঁদু, আর ভয় নাই। এতক্ষণে সবার মুখে হাসি ফুটল। এমন সময় চেয়ারম্যান এসে বললেন, আমিও এরকম চিন্তাই করেছি। আমরা যেটা জুতা আবিষ্কারেও দেখতে পাই। উদ্ভট সব বুদ্ধি তারা দেয় এবং কোনো কিছুই ওয়ার্কআউট করে না। যখন একজন এসে খুব সহজে সমাধানটা করে দেয়, তখন তারা বলে যে, আমিও তো এরকম একটা চিন্তা করতেছিলাম।" তো এইখানে আমরা দেখি যে, আমি যদি এই উদ্দীপকটার কথাতে আসি, যেখানে যখন সমস্যার সমাধান করতে তারা গ্রামের মাতবর চেয়ারম্যানের কাছে যায়, চেয়ারম্যান সাহেব ওই কবে বাজেট আসবে ওগুলা নিয়ে সে হচ্ছে কথাবার্তা বলতে থাকে। ইনস্ট্যান্ট একটা সহজ সমাধান না করে। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের উদ্দীপকে। আমরা সরাসরি উদ্দীপকে না আমাদের প্রশ্নে, আমরা সরাসরি এবার চলে যাচ্ছি আমাদের প্রয়োগমূলকে। উদ্দীপকের চেয়ারম্যান চরিত্রের সাথে জুতা আবিষ্কার কবিতার কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ব্যাখ্যা করো। প্রথমে আমার জ্ঞানমূলক অংশ, এটার সঙ্গে রয়েছে মন্ত্রী চরিত্রের সাদৃশ্য। বলেছি না জ্ঞানমূলক লিখলেই ১ নম্বর এবং জ্ঞানমূলক লিখবো সরাসরি এই প্রশ্নটার উত্তর ১ লাইনে দিয়ে। এরপরে আমার অনুধাবনমূলক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জুতা আবিষ্কার কবিতায় দেখা যায় রাজার সমস্যার কোনো সমাধান মন্ত্রী দিতে পারে না, বরং নানাভাবে সে তার নির্বুদ্ধিতার পরিচয় দেয়। সকলে যখন নাজেহাল তখন রাজ্যের এক বৃদ্ধ চর্মকার রাজার জন্য জুতা তৈরি করে তার সমস্যার সমাধান করে দেয়। কিন্তু বৃদ্ধ চর্মকারের কৃতিত্ব মন্ত্রী নিজে নেওয়ার জন্য চাতুরীর আশ্রয় নেয়, মানে চালাকি করে সে তখন। কারণ সে তখন মন্ত্রী বলে যে আরে এরকম তো আমিও চিন্তা করছিলাম রে। ১ মার্ক পেয়ে গেলাম। এইবারে আমার প্রয়োগমূলক। ১ম এ উদ্দীপক নিয়ে কথা, তারপরে কবিতা নিয়ে কথা। উদ্দীপকে দেখতে পাই গ্রামের মানুষের সমস্যার সমাধান দিতে চেয়ারম্যান ব্যর্থ হন। তিনি নিজে কোনো চেষ্টা না করে কেবল সমস্যার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে তার দায়িত্ব শেষ করেন। গ্রামের সাধারণ মানুষ নিজেদের প্রচেষ্টায় তাদের সমস্যার সমাধান করে। বিপদ থেকে রক্ষা পাওয়ার পর চেয়ারম্যান গ্রামবাসীকে জানায় যে সে নিজেও এমনটাই চিন্তা করেছিল। কোনো কাজ না করেই অপরের কৃতিত্বে ভাগ বসানোর দিক থেকে উদ্দীপকের চেয়ারম্যান চরিত্রের সাথে জুতা আবিষ্কার কবিতার মন্ত্রী চরিত্রের সাদৃশ্য রয়েছে। জুতা আবিষ্কার কবিতার মন্ত্রী চরিত্রের সাদৃশ্য রয়েছে। কিসের সঙ্গে? সেটা রয়েছে আমাদের এই অপরের কৃতিত্বে ভাগ বসানোর দিক থেকে। তো এই হলো গিয়ে আমাদের উদ্দীপকের সঙ্গে কবিতার মিল। এবারে আমরা উচ্চতর দক্ষতাতে যাই যে যদিও এটা হচ্ছে উচ্চতর দক্ষতাটা আমাদের এখানে চলে এসেছে। এখানে আসলে আমাদের অন্য একটা প্রশ্ন চলে এসেছে। আমি একটু দেখাই তাও। হুম? ওয়েট। আমাদের উচ্চতর দক্ষতার প্রশ্নটা কি? উচ্চতর দক্ষতার প্রশ্নটা হচ্ছে আমাদের যে উদ্দীপকের মতি মিয়ার দল যেন চামার কুলপতির সার্থক প্রতিনিধি। আচ্ছা আমি একটু এখানে তোমাদের বলি ব্যাখ্যা করে। চামার কুলপতি কি করেছিলেন? চামার কুলপতি মূলত রাজার যেই মন্ত্রী যেই বা সভাসদ যারা ছিল তাদের অত উদ্ভট সমাধানে যায় নাই। নরমালি জুতা বানায় দিছে। জুতা বানায় রাজার পা ঢেকে দিছে। দ্যাটস ইট শেষ। তো এইখানে যে মতি মিয়াও কি করেছে? এত কাহিনীতে যায় নাই। বাঁধ বানাইছে, বাঁধ বানায় এখানে মানুষজনকে নদী ভাঙন থেকে রক্ষা করছে। দ্যাটস ইট। তাহলে আমরা বলতে পারছি যে এই মতি মিয়ার যে দল এর সাথে চামার যে কুলপতি তার একটা সরাসরি মিল রয়েছে। আচ্ছা ভালো কথা। তো চলো এবারে আমরা এইটার অ্যান্সারটা একটু দেখি, হ্যাঁ?
এটা একটু ভুল এসেছে এখানে উপরে উত্তরটা, প্রশ্নটা। সো এটা নিয়ে কনফিউজ হব না আমরা, হ্যাঁ? ঠিক আছে, এটা ভুল এসেছে। হ্যাঁ, ঠিক আছে। সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করায় মতি মিয়ার দলকে চামার কুলপতির সার্থক প্রতিনিধি বলা যায়। কুলপতির জুতা আবিষ্কার কবিতা বড় বড় মন্ত্রী ও সভাসদ রাজার সমস্যার সমাধান দিতে ব্যর্থ হন। তারা কেবল নানা রকম অবাস্তব চিন্তার অবতারণা করেন, অথচ একজন সাধারণ চামার কুলপতি রাজার এ সমস্যার সহজ সমাধান। উদ্দীপকের মতি মিয়ার দল গ্রামের সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা চেয়ারম্যানের জন্য অপেক্ষা না করে নিজেরাই চরম বিপদের সময় গ্রামবাসীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। জুতা আবিষ্কার কবিতার চামার কুলপতির মধ্যেও এই বুদ্ধিমত্তা ও কর্মদক্ষতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি। তো জুতা আবিষ্কার মানে আমার এখান থেকে হলো আমার প্রয়োগমূলক ১ নম্বর পাইলাম। আগে তো আমি ১ অলরেডি পাই আসছি না? এটা ১, ১। জুতা আবিষ্কার কবিতায় সমাজের নিম্ন শ্রেণীর একজন মানুষের বুদ্ধিমত্তার পরিচয় ফুটে উঠেছে। নিচু সমাজের মানুষ হয়েও রাজ্যের অধিপতি রাজার সমস্যার সমাধান করেছে চামার কুলপতি। উদ্দীপকের মতি মিয়াও তার দল সমাজের সাধারণ মানুষের প্রতিনিধি। অতি সাধারণ হয়েও তাদের বুদ্ধিমত্তায় গ্রামবাসী আসন্ন বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। এদিক থেকে আমরা বলতে পারি প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। কারণ চামার কুলপতির সাথে মতি মিয়ার দলকে তুলনা করা হয়েছে এবং তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাদেরকে নিয়ে তারা যে এক, এই যে উক্তিটা করা হয়েছে, এটা কি যথার্থ নাকি যথার্থ না? তো তুমি অ্যান্সার করলা এটা যথার্থ। এবার আমরা যাচ্ছি কোথায়? এবার হচ্ছে ঝরনার গানে। একটু পরে যাব। তার আগে আমি একটু তোমাদের কাছে চলে যাই। তো তোমাদের কাছে চলে যাই, একটু কিছু এমসিকিউ প্র্যাকটিস করাই। তারপর তোমাদের আচ্ছা, এমসিকিউ প্র্যাকটিস না। আগে তোমাদের কাছে আমি প্রশ্ন নেই। বলো। একটু চ্যাটটা ওপেন করো তো কাইন্ডলি, একটু প্রশ্ন নেই ওদের কাছ থেকে। কি, কি প্রশ্ন আছে এখন আমাকে বলো। এমসিকিউ প্র্যাকটিস করাবো একটু সময় পেলে। বাট এর চেয়েও তোমাদের ইম্পোর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস বুক সলভ করা। কি, কি প্রশ্ন আছে বলো? ক্লাসটা কেমন হচ্ছে? বলো। হ্যাঁ, আমি চ্যাট ওপেন করেছি। বলো, বলো, বলো। আজকে এই সকল পদ্য শেষ করাবো। পদ্য বানান তো ভুল লিখলা। পদ্ম ফুলের পদ্য লেখলা। না, সব শেষ করাবো না। আজকে অল্প কয়েকটা পড়াবো আর। চিন্তা নাই। এবার যা পড়াচ্ছি এতটুকু পড়লেই ইনশাআল্লাহ A+ পাবা। আচ্ছা, আচ্ছা নাফিজ একটু নাফিজের মেসেজটাতে যাই তো। নাফিজ একটু হ্যাঁ, 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 রেডিও বাংলাদেশ ঢাকা ভিত্তিক। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বুঝলাম না নাফিজ রেডিও ঢোলের কথা কোথা থেকে আসলো? হ্যাঁ, রেডিও ঢোল বন্ধ হয়ে গেছে। এটা ২০২১ সালের মার্চ মাসে বন্ধ হয়ে গেছে রেডিও ঢোল। এনিওয়ে হ্যাঁ, বলো। হুম। আচ্ছা মোহাম্মদুল্লাহ, তুমি কি অন্য কিছু করতেছো? তুমি একটু এটাতে থাকো। আমি তো ওদের কমেন্ট পড়তেছি। হ্যাঁ, চামার কুলপতি মানে কি? আচ্ছা, চামার কুলপতি মানে হচ্ছে চামারদের যে লিডার তার কথা বলা হইছে। আচ্ছা, এই ঝরনার গান ওখানে প্রশ্নটা কি ওইটা দেখি আমি ঝরনার গান। আ ঝরনার গান নিয়ে কি আচ্ছা ঝরনার গান নিয়ে আমি পড়াবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চামার কুলপতি মানে হচ্ছে যে বললাম যে ওখানে যে চামারদের যে কুলের লিডারটা ছিল সে হচ্ছে তার রাজার পাটা জুতা দিয়ে ঢেকে দিছে। ঠিক আছে? এটাই। হ্যাঁ, ক্লাসটা একটু এগিয়ে দিলে ভালো হতো। এগিয়ে দিলে বলতে আমি বুঝি নাই। ক্লাস এগিয়ে দিলে মানে ৭ টার ক্লাসটা আগায় দিতে? স্যার একটু ধীরে বলেন। আচ্ছা হাসান হাবিব, আমি আরেকটু স্লো বলার চেষ্টা করছি। অনেক ফাস্ট হচ্ছে পড়া। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। আচ্ছা, হ্যাঁ। পিপে হচ্ছে এক ধরনের ড্রামের মতো। ভিস্তি মানে কি? আমরা জ্ঞানমূলক প্রশ্ন এখানে না করি। জ্ঞানমূলক প্রশ্ন করার জন্য আমি স্লাইড গুলো দিয়েছি। এখানে আমরা দেখে নিব। আচ্ছা, ঠিক আছে। হুম। স্বপনে মানে স্বপ্নে। ঠিক আছে। আজকে কি সহপাঠ? সহপাঠ আমরা অল্প একটু পড়াবো আজকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঝরনার গান মাদ্রাসায় নেই, সমস্যা নাই জুনায়েদ। আমরা মাদ্রাসায় আছে এমনগুলোতেও যাব একটু পরে। হ্যাঁ, এতটুকু পড়লেই সৃজনশীল মোটামুটি তুমি আইডিয়া পেয়ে যাবা প্র্যাকটিস বুকে। আর আমি যা বলছি এর বাইরে সৃজনশীল আসবে না। ঠিক আছে? ইয়াসিন আগের ক্লাসটা কে করিয়েছিল? আগের ক্লাসটা যে তুমি বলছো যে আগের ক্লাসটা তোমার খুব বাজে হয়েছিল, সেটা আগের ক্লাসটা কোনটা? আমি শিখর এক্সামে ২০ এ ১৮ পেয়েছি শশী, এটা বেশ ভালো মার্কস, বেশ ভালো মার্কস।
আচ্ছা, ঋত্বিকা, তোমার কোনো প্রশ্নের উত্তর যদি তুমি ক্লাসে না পাও, তুমি গ্রুপে প্রশ্ন কইরো, সমস্যা নাই। কারণ ক্লাসে দেখা যায় আসলে ধরো এখানে ৮-৯০০ মানুষ আছে। অনেকের প্রশ্নই অনেক সময় আসলে চোখের আড়াল হয়ে যায়, এটা স্বাভাবিক। কবিতার উপমা সৃজনশীলে কি ব্যবহার করা যাবে নাকি? কোনো প্রয়োজন নাই। হুম। বইয়ের সব গদ্য পদ্য পড়তে হবে কিভাবে? হ্যাঁ, আমি আরেকটু স্লো পড়াচ্ছি, চিন্তা নাই। ঠিক আছে, ঠিক আছে। অনেকগুলো একসাথে পড়ছি, শেষ করতে পারি না, কি করব? এখন তুমি শেষ মুহূর্তে আছো। তোমার শেষ করতে হবে। এখন তো কোনো অপশন নাই। তুমি তো রেগুলার ক্লাসের মধ্যে নাই। তোমার কয়েকদিন পরেই হচ্ছে তোমার এক্সাম। কুমিল্লার প্রশ্ন অনেক কঠিন। I know সিয়াম। আমি কুমিল্লা বোর্ডেই এক্সাম দিয়েছি। আমি কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তাম। হুম। আমার হাতে লেখা খুব স্লো। আমার কি করণীয়? I don't know এই মুহূর্তে এখন, কারণ সময় খুব কম। এটাকে ফাস্ট করার চেষ্টাটা দেখতে পারো। YouTube এ দেখতে পারো। কিছু ভিডিও আছে হাতের লেখা ফাস্ট করা নিয়ে। এগুলো একটু খেয়াল করতে পারো। কলম ধরার কিছু স্টেপ আছে। তো যদি ওইটা দিয়ে কিছু হয়, আর অন্যথায় বাংলার ক্ষেত্রে বলব সৃজনশীল তাহলে আরেকটু ছোট করে লিখবা তুমি। এটাই জন্ম মৃত্যু সাল কি মুখস্থ করব? হ্যাঁ, মুখস্থ করবা। অত্যুজ্জ্বল মানে অনেক বেশি উজ্জ্বল। পঙ্কিলতা, সাইমন পঙ্কিলতা বলে কোনো শব্দ নাই। পঙ্কিলতা হতে পারে মানে হচ্ছে আ কি বলবো? ময়লা। এটা বলতে পারো। স্বপনে মানে স্বপ্নে। কবিতা দিয়ে উদ্দীপক বুঝি না, প্রশ্ন বুঝি নাই। বাট বুঝতে হবে। এখন না বুঝলে ওই উদ্দীপকটা স্কিপ করবা। অন্য কোনো অন্য কোনোটা পড়বা। সেটাই। হ্যাঁ, আমি যেভাবে বলেছি এভাবে লিখলে কি ১০ দিবে? হ্যাঁ, ১০ দিবে। জুতা আবিষ্কারের মূল কথা হচ্ছে যে জুতা আবিষ্কার মূলত আমাদেরকে বোঝায় যে সহজ সমস্যার সহজ সমাধান হয়। ঠিক আছে? ঝরনার গান মাদ্রাসায় নেই, সমস্যা নাই। মাদ্রাসায় যেগুলো আছে এগুলো আমরা পড়াচ্ছি। হুম। উদ্দীপকে কবিতা দিলে কবিতার মূল বক্তব্যটা ধরতে পারি না। কিছুই করার নেই তাহলে ইসরাত। এটা এটা তো একটা লং টার্ম বিষয়। বাংলায় অতটুকু স্কিল অর্জন করা। তো এখন এই অল্প সময়ে এটা কি পারবা? অল্প সময়ে এটা পারবা না। তাহলে কি করতে হবে? তাহলে ওই যেটার উদ্দীপক বুঝবা না, ওই উদ্দীপকটা স্কিপ করে অন্য কোনো একটা অ্যান্সার করবা। সহজ কথা। বলিষ্ঠ বাণী মানে অনেক স্ট্রং কোনো কথা। এটাকে বলে বলিষ্ঠ বাণী। হ্যাঁ। হ্যাঁ, বঙ্গবাণী ইম্পোর্টেন্ট কিনা? বঙ্গবাণী ইম্পোর্টেন্ট। ঠিক আছে। ওকে। আমরা চলে যাই আমাদের ঝরনার গান। আমি পড়ালাম না এই মুহূর্তে। ঝরনার গানটা আমি একটু স্কিপ করলাম। ঝরনার গানটা খুবই লেস ইম্পোর্টেন্ট একটা চ্যাপ্টার। ঝরনার গানটা যদি শেষে সময় থাকে আমি পড়াবো। এখানে যদিও ফৌজদারহাট ক্যাডেট কলেজের একটা টেস্ট পেপারের প্রশ্ন দেওয়া আছে। চাইলে সেটা দেখতে পারো। আমি ছোট করে শুধু ঝরনার গানের ২ টা জিনিস বলতে পারি যে, ঝরনার গানের আচ্ছা প্রশ্নটা একটু দেখাই তাও। এটা দেখালেই মোটামুটি বোঝা হয়ে যায় ঝরনার গান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো সেটা হলো যে, ঝরনার গান আমরা দেখি যে, রাজন রুমা দম্পতির ঘর আলো করে ফুটফুটে রুমি এলো ঘরে। দেখতে সে অনেক দুরন্ত আর চঞ্চল, মাত্র বছরখানেক বয়সেই। মা-বাবা পর্যন্ত রাশভারী দাদুর ঘরে যেতে ভয় পায়, সেখানে রুমির যেন চিন্তার বালাই নেই। সে তুলতুলে পায়ে হরিণ শাবকের মতো দাদুর ঘরে ঢুকে পড়ে। তারপরেই শোনা যায় দাদুর হাঁক ডাক। "এ আমার চশমাটা ভাঙলো, এ আমার টুপিটা ফেলে দিল রে, ওরে ও বোমা বলি তোমরা মেয়েকে সামলাও, আমার ঘরে যে একেবারে বর্গির হামলা শুরু হলো।" তো উদ্দীপকের রুমি চরিত্রের সাথে ঝরনার গান কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো। ঝরনার গান কবিতায় আমরা দেখতে পাই যে ঝরনার বর্ণনা দেওয়া হয় সে হচ্ছে অনেক চঞ্চল, একটা চঞ্চল বাচ্চা যেমন খুব এখানে ঘুরে বেড়ায়, হেঁটে বেড়ায়, নেচে বেড়ায়, গেয়ে বেড়ায়, ওটার মতোই। আর অন্যদিকে আমরা দেখি যে রুমি চরিত্রে ঝরনার গান কবিতার প্রাণচাঞ্চল্য প্রকাশ পেলেও পরিস্থিতি ও প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এটা তো একটা ভিন্ন বিষয় অবশ্যই। কারণ এইখানে হচ্ছে একটা ছোট বাচ্চাকে নিয়ে কথা বলা হচ্ছে। আর ঝরনার গান কবিতায় হচ্ছে আমরা দেখতে পাই যে ঝরনার বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে। এখন ঝরনার গান কবিতা নিয়ে যখন আমরা কথা বলি, ঝরনার গানের পাঠ পরিচিতিটা নিয়ে একটু আমি বোঝাবো। আর ঝরনার গান নিয়ে কোন কথা আপাতত বলব না। মানে কবিতার যে মূল ভাব ঝরনার গান আমাদের জন্য এতটুকু পড়লেই এই মুহূর্তে যথেষ্ট। এটা কি ইম্পোর্টেন্ট কিনা? না, এটা ইম্পোর্টেন্ট না। কবিতাটিতে অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনায় প্রকাশিত হয়েছে অপূর্ব ভাব। অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনা মানে কি? অনেক সুন্দর করে লিখেছে। কারণ সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকর।
প্রকৃতি ও পরিবেশের সম্পর্ক উঠে এসেছে। আর পাহাড়ি ঝরনার প্রাকৃতিক সৌন্দর্যও এখানে আমরা দেখতে পাই। ঝরনার চঞ্চলতা, চমৎকার ধ্বনি, পাথরের বুকে পায়ের চিহ্ন রেখে যাওয়া, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, এই সবকিছু সম্পর্কে আমরা একটা ধারণা পাই। তো প্রকৃতির এই সৌন্দর্য দেখে কবি মানসিক শান্তি পেতেন। তাই কবি ছন্দের মাধ্যমে ঝরনাকে জীবন্ত করে তুলেছেন এই কবিতায়। হুম। এইবারে আমি ঝরনার গান যেহেতু বলে ফেললাম, এবারে আমি যাচ্ছি কোথায়? এবারে আমি যাচ্ছি আমাদের পরেরটাতে, মানুষ। এটা কতটুকু ইম্পোর্টেন্ট? এটা অসম্ভব ইম্পোর্টেন্ট, মানুষ। ঠিক আছে? এটা একদম 90% ইম্পোর্টেন্ট, মানুষ। তো আমরা এবারে মানুষ কবিতার মূল ভাব নিয়ে একটু কথা বলবো। তারপরে আমরা মানুষ কবিতা নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করব। 1 সেকেন্ড। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা এই কবিতায় দেখতে পাই তিনি এখানে সকল পরিচয়ের উপরে একজন মানুষের মানুষ পরিচয়টাকে রেখেছেন। অর্থাৎ একজন মানুষ, সে হোক যে ধর্মের, হোক সে যেই জাতির, যেই বর্ণের কিংবা যেই সময়েই সে জন্মগ্রহণ করুক না কেন, অর্থাৎ ১৮২০ সালে জন্মগ্রহণ করুক আর ২২২৩ সালে জন্মগ্রহণ করুক, প্রতিটা সময়ই একটা মানুষ যে মানুষ, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। আর এখানে তিনি দেখিয়েছেন যে পৃথিবীতে নানা রকম ধর্মগ্রন্থ আছে এবং সকল ধর্মই মানুষকে শ্রদ্ধা করার, মানুষকে ভালোবাসার, অসহায়কে সেবা করার পরামর্শ দেয় এবং উপদেশ দেয়। কিন্তু যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, মানে ধর্মের লেবাস ধরে তারা নিজেদের স্বার্থ হাসিল করে, তাদের প্রতি তিনি এখানে তীব্র বলব যে অবজ্ঞাই প্রকাশ করেছেন এবং তাদেরকে নিয়ে তিনি বলেছেন যে এরা আসলে দিন শেষে কখনোই স্রষ্টার মূল বাণীকে মানুষের কাছে পৌঁছে দেয় না কিংবা ধর্মের মূল কথা মানুষের কাছে পৌঁছাতে উদ্বুদ্ধ নয়। বরং তারা যেটা করে, তারা নিজেদের যা রয়েছে, মানে তারা নিজের কাছে যেটা মনে হয় যে আমি এটা করলাম, এটা করলাম না, নিজের ভালো হবে, ওইটা দিয়ে তারা ধর্মটাকে ব্যবহার করে থাকে। তো আমরা দেখি পৃথিবীতে নানা ধর্ম, বর্ণের, গোত্রর মানুষ আছে। বিভিন্ন ধর্মের জন্য অনেক ধর্মগ্রন্থও আছে। তো মানুষ ধর্মগ্রন্থকে শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজিও রাখে। কিন্তু আ অনেক নিরন্ন অসহায়কে অনেক সময় সামর্থ্য থাকার পরও অনেক মানুষ দান করে না। তো মন্দিরের সে পুরোহিত হোক, আর সে মসজিদের যিনি ইমাম হুজুর থাকেন, এখানে যাকে মোল্লা বলা হয়েছে সে হোক, অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্ম সে কথাই বলে। আচ্ছা, এবারে আমি চলে যাই সরাসরি একটা সৃজনশীল প্রশ্নে। আচ্ছা দাঁড়াও, এটার উপর আমাদের আর কি আছে? সেই দিনেই মাঠ। ঠিক আছে। হুম। এবারে আমরা দেখছি যে আ এখানে আমাদের কিভাবে কি হচ্ছে। মাদার তেরেসা সারা জীবন ধরে মানুষের সেবা করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন কিভাবে দুঃখী ও দুস্থ মানুষের সেবা করা যায়। মানুষকে কাছে থেকে সেবা দেওয়ার জন্য তিনি সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। হতদরিদ্র ও গরিব মানুষের জন্য নির্মাণ করেন নির্মল হৃদয়। এখানে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সেবা প্রদান করতেন। সারা জীবনের অর্জিত উপার্জন মানুষের সেবায় তিনি উৎসর্গ করেছেন। বরিশাল বোর্ডের প্রশ্ন গত বছরের। এবারে আমরা দেখি এখানে এসেছে তার গায়ে আজারির চিহ্ন। মুসাফিরের গায়ে আজারির চিহ্ন। এখন এইটা সরাসরি একটা লাইন আছে। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন। আজারি মানে হচ্ছে একদমই জীর্ণ শীর্ণ রুগ্ন, এটা আরকি। অভেদ ধর্ম জাতি। এটা কি? এটা একটা লাইন আমরা দেখতে পাই এখানে। মানে সেই লাইনটার মধ্যে হচ্ছে অভেদ ধর্ম জাতি। এখানে আমরা দেখি যে এটার মানে কি বোঝানো হয়েছে। প্রথমত জ্ঞানমূলক অংশে যখন আসি, এই মানুষ কবিতায় কবি সকল মানুষের সাম্য ও জাতি ধর্মের ভেদাভেদহীনতার কথা ব্যক্ত করেছেন। এটা ১ নম্বর। আর মানুষ সৃষ্টির সেরা জীব, সকল মানুষ একই রক্ত মাংসে গড়া। এ কারণে মানুষের মাঝে শ্রেণী বৈষম্য বা জাত ধর্মে ভেদাভেদ থাকা উচিত নয়। কারণ সকল বিভেদের বাইরে আমাদের সবার একই পরিচয় মানুষ। এজন্যই হচ্ছে এই কথাটা ফুটে উঠেছে। এখন আমাদেরকে পুরো কবিতাটা ভালোমতো আসলে বুঝতে হয়। পুরো কবিতাটা যদি আমি ভালোমতো না বুঝে থাকি, তাহলে আমাদের দেখা যাবে যে আমরা লাইন বাই লাইন যদি কবিতাটা না বুঝে থাকি, তাহলে আমরা অনুধাবনমূলক অ্যান্সার করতে যেয়ে অনেক কবিতাতে আমরা ভেজালে পড়ব। কারণ ধরো এখানে বলল অভেদ ধর্মজাতি। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? তবে আবার এটাও সত্য, ধরো তুমি একের তুমি ওই সবগুলোই পারো কিন্তু এই অনুধাবনমূলকটা তুমি পারো না।
যেই উদ্দীপকটা এসেছে সেই উদ্দীপকে, তখন তুমি করতে পারো কি? তুমি এটা দেখেও কিন্তু কিছুটা আন্দাজ করতে পারো। যেমন এটা দেখেই তুমি আন্দাজ করলা যে অভেদ ধর্মজাতি বলতে এখানে কি বোঝানো হয়েছে তুমি আন্দাজ করলা। আন্দাজ করে তারপরে তুমি পুরা বিষয়টাকে প্রকাশ করলা বা পুরা বিষয়টাকে বলে দিলা। এটা হচ্ছে তোমার যেই মূল বিষয়টা মানে বা এটা যে তোমার যে মূল ধারাটা যে তুমি ঠিক আছে, তুমি পুরাটা বুঝলা না। কিন্তু এই অংশটার মানে কি যেটা তুমি বুঝতেছো অভেদ ধর্মজাতি মানে ধর্মজাতির মধ্যে কোনো ভেদাভেদ নাই। তুমি নিজের ভাষায় লিখে দিলা। এতটুকু লিখে দিলেও কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবা। উদ্দীপকের মাদার তেরেসার কর্মকাণ্ড মানুষ কবিতার মোল্লা পুরোহিতের কর্মকাণ্ডের মধ্যে যে পার্থক্য বিদ্যমান সেটা বর্ণনা করো। তো এখন প্রথমে আমি এক লাইনে বললাম যে মানবতা বোধের নিরিখে বা মানবতা বোধের পাল্লায় মাদার তেরেসা আর মানুষ কবিতার মোল্লা পুরোহিতের এটা হচ্ছে বৈসাদৃশ্যপূর্ণ বা আরেকটা বলতে পারি কি একটির সঙ্গে অপরটির কোনো মিল নেই, এটাকে আমরা কি বলছি বৈসাদৃশ্যপূর্ণ। এবারে আমরা যাচ্ছি যে ধরো মানুষ কবিতায় মোল্লা পুরোহিত চরিত্রের মধ্য দিয়ে কবি স্বার্থপর এবং কূপমণ্ডূক, কূপমণ্ডূক মানে হচ্ছে যে খুবই অল্প জ্ঞান রাখে তাদের নিয়ে কথাবার্তা বলেছেন এবং এই ধরনের আত্মকেন্দ্রিক মানুষেরা মানুষকে তো মূল্য দেয় না, ধর্মের দোহাই দিয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। তাই স্বার্থপর মানুষদের নিয়েই তিনি কথা বলেছেন এবং উদ্দীপকে আমরা দেখতে পাই মহান মানবসেবী মাদার তেরেসার কথা বলা হয়েছে। তিনি একজন অসাধারণ মানবদরদী ব্যক্তি। তার এই মানবতাবাদী কর্মকাণ্ড কোনো নির্দিষ্ট দেশ, জাতি, গোষ্ঠী বা ধর্মের সীমানায় আবদ্ধ ছিল না। যেখানে অসহায় মানুষের আর্তনাদ সেখানেই মাদার তেরেসা সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, মানব সেবায় ব্রতী হয়ে তিনি হয়ে উঠেছিলেন মহীয়সী নারী। পক্ষান্তরে মানুষ কবিতার মোল্লা পুরোহিত স্বার্থান্ধ। মানবিক বোধকে বিসর্জন দিয়েছে বলেই তারা অভুক্তকে খাবার না দিয়ে মসজিদ ও মন্দিরের মতো ধর্মস্থান থেকে তাড়িয়ে দিয়েছে। এদিক থেকে উদ্দীপকের মাদার তেরেসা আলোচ্য কবিতার মোল্লা পুরোহিতের সঙ্গে তার কোনো সাদৃশ্য নেই বা মিল নেই। আচ্ছা, এখানে আরো একটা বিষয় তোমাদেরকে বলি। যেমন মাদার তেরেসা অনেক বিতর্কিত একটা মানুষ। মাদার তেরেসা যে ভণ্ড এটা নিয়ে অনেক কথা আছে। এখন এটা নিয়ে কি আমরা কথা বলব? আমরা এগুলো নিয়ে কথা বলব না উদ্দীপকে। তোমার কাছে মাদার তেরেসাকে ভালো মনে হতে পারে, তোমার কাছে মাদার তেরেসাকে ভন্ডও মনে হতে পারে। তোমার কাছে কি মনে হয়? ইটস আপ টু ইউ। এটা তোমার কাছেই রাখবা। এটা উদ্দীপকের মানে এটা সৃজনশীলের মধ্যে এই নিজস্ব মতামতগুলো দিতে যাবা না। উদ্দীপক আর তোমার কবিতা থেকেই তুমি কথা বলবা। উদ্দীপকে প্রতিফলিত আদর্শ মানুষ কবিতার আদর্শকে সমান্তরাল ভাবা যায় কি? তোমার মতামতের সপক্ষে যুক্তি প্রদান করো। আচ্ছা, আদর্শ ভাবা যায় কি যায় না? চলো দেখি। সেটা হলো উদ্দীপকের মাদার তেরেসা ও মানুষ কবিতায় কবির সাম্যের আকাঙ্ক্ষা একটা বাস্তব দৃষ্টান্ত। ঠিক আছে? ১ নম্বর পেয়ে গেলাম আমার জ্ঞানমূলক লেখে। মানে আমাকে যেটা বলেছে যে ওখানে মানুষ কবিতার আদর্শ আর মাদার তেরেসার কাজকর্ম এটা কি সমান্তরাল ভাবা যায় কিনা? সমান্তরাল ভাবা যায়। কারণ ২ টাই হচ্ছে সাম্যের আকাঙ্ক্ষার একটা দৃষ্টান্ত। মানে সমতা বা সবকিছুর মধ্যে যে ইকুয়ালিটি এইটার আকাঙ্ক্ষার একটা দৃষ্টান্ত। মানুষ কবিতায় কবি মানুষ পরিচয়কে বড় করে দেখতে চান। মানুষে, মানুষে ভেদাভেদ ভুলে সবার সম অধিকার প্রতিষ্ঠাই কবির উদ্দেশ্য। আচ্ছা গেল এটা। এটা যাওয়ার পরে এবারে আমি আসি যে আমাদের আ তোমার কি বলে যে আমাদের হচ্ছে মানে আমি অনুধাবনমূলক তো লিখলাম, আমি প্রয়োগমূলকে গেলাম। উদ্দীপক দিয়ে শুরু হলো। উদ্দীপকের মাদার তেরেসা একজন উদার ও সাম্যের পক্ষের ব্যক্তি। তার কাছে ধনী-গরিব কোনো পার্থক্য নেই। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য সেখানেই মাদার তেরেসা তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সারা জীবন ব্যয় করেছেন তিনি মানব সেবার ব্রত নিয়ে। প্রতিষ্ঠা করতে চেয়েছেন সাম্য। তো মানুষ কবিতার কবিরও উদ্দেশ্য আমরা দেখি সাম্য প্রতিষ্ঠা করা। মানে মিলটা কিভাবে দেখাচ্ছি? এই ২ টা যে এক এটা জিজ্ঞাসা করেছে, "তুমি কি একমত কি একমত না?" আর আমি একমত বললাম। কারণ মাদার তেরেসাও চেয়েছেন সমতা প্রতিষ্ঠা করতে, কবিও চাচ্ছেন সমতা প্রতিষ্ঠা করতে। তো সকল ভেদাভেদ দূর করতে চান। যেখানেই বৈষম্য রয়েছে সেখানেই সাম্য প্রতিষ্ঠার প্রয়াসী তিনি। তো একইভাবে আমরা দেখতে পাই যে উদ্দীপকের মাদার তেরেসার আর এই কবির দৃষ্টিভঙ্গির সার্থক রূপায়ণ। সুতরাং উদ্দীপকে প্রতিফলিত আদর্শ মানুষ কবিতার আদর্শের সমান্তরাল। এভাবেই আমরা প্রকাশ করলাম। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা সেই দিন এই মাঠ। এটা কি আমরা পড়ব? না এটা আমরা পড়ব না। এটা কি গুরুত্বপূর্ণ? না এটা গুরুত্বপূর্ণ না। তাহলে এটা নিয়ে আমি শুধু একটু বোঝাবো, যতটুকু না বললেই নয়। এখানে মূলত প্রকৃতির চিরন্তন সৌন্দর্য নিয়ে কথা বলা হয়েছে। মানুষ সময়ের সাথে, সাথে মৃত্যুবরণ করবে। আজকে আমার সঙ্গে তুমি আমার ক্লাস করছো বসে। তুমি আমার একজন শিক্ষার্থী, আমি তোমার শিক্ষক। জীবনের সবকিছু যদি মিথ্যা হয়, একটা সত্য, তুমি একদিন মারা যাবা, আমিও একদিন মারা যাব। সকল প্রাণীই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সেটা একটা ঘাসফড়িং হোক, আর সেটা অতিকায় হাতি হোক। তো আমরা এই বিষয় মানে এই বিষয়টাকে আমরা আমাদের মস্তিষ্কে আনতে চাই না বা মৃত্যুকে আমরা ভাবতে চাই না। তো সেই দিন এই মাঠ কবিতাটার মূল কথা হচ্ছে এটাই যে প্রকৃতির
চিরন্তন সৌন্দর্য আছে এবং প্রকৃতি দেখা যায় করে কি? যে প্রকৃতি দেখা যায় যে তোমার আচ্ছা ক্লিকের সাউন্ডটা অনেক বেশি হচ্ছে। এটা কি আমাদের এই ক্লাস সম্পর্কিত কিছু? এই ক্লিকের সাউন্ডটা অনেক বেশি আসতেছে। ক্লিক, ক্লিক। আচ্ছা এটা কি ক্লাস সম্পর্কিত কোনো কিছু? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ একটু পরে করো তাহলে। তো এটা হচ্ছে যে আমি যেটা বলছি তোমাদেরকে যে প্রকৃতির যে চিরন্তন সৌন্দর্য যেটার কথা হচ্ছে আমাদেরকে জীবনানন্দ দাশ বলছেন এই কবিতার মাঝে যে প্রকৃতির মাঝে একটা সৌন্দর্য আছে সেটা চিরন্তন। সেটা তুমি মৃত্যুবরণ করো, তুমি বেঁচে থাকো, না বেঁচে থাকো, যাই হোক না কেন, এটা হচ্ছে চলতেই থাকবে। আজকে তুমি বাঁচলা কি তুমি মারা গেলা, কিন্তু জগৎ তার নিয়মে চলতেই থাকবে। মানুষ মরণশীল, মানুষ মারা যাবেই। এটাই স্বাভাবিক। আর পৃথিবীর সবকিছুই অস্থায়ী। প্রকৃতির কোনো মৃত্যু নাই। প্রকৃতি হচ্ছে চিরন্তন। তো এই হলো গিয়ে আমাদের এই কবিতাটার মূল ভাব এবং এই কবিতাতে মূলত ঘুরে ফিরে একই কথাই বলা হয়েছে যে প্রকৃতি চিরন্তন এবং মানুষের মৃত্যু আছে। মানুষের মানে মানুষ চলে যাবে পৃথিবী থেকে। কিন্তু প্রকৃতি তার নিজের জায়গাতেই থাকবে। একটা প্রশ্ন আছে যশোর বোর্ডের ২০২৩ এ ক্লাস শেষে যখন তোমরা পেয়ে যাবা তোমাদের আজকের স্লাইডটা, তখন তোমরা অ্যান্সার করবা। এবারে আমি চলে যাচ্ছি কাকতাড়ুয়াতে। কাকতাড়ুয়া নিয়ে তোমাদেরকে পড়ানোর পরে দাখিলের একটা আছে। কাকতাড়ুয়া পড়ানোর পরে যারা হচ্ছে আমাদের এসএসসির তারা চাইলে লিভ নিতে পারো। এরপর আমি বাট কাকতাড়ুয়াটা পড়িয়ে নিই আগে তারপরে। তো দাখিলের একটা চ্যাপ্টার আছে। ওইটা হচ্ছে আমি শুধু দাখিলের ওদের জন্য পড়াবো। কাকতাড়ুয়া থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে? কাকতাড়ুয়া থেকে তো প্রশ্ন অনেক এসে থাকে। কাকতাড়ুয়া কত পার্সেন্ট ইম্পোর্টেন্ট? 100% ইম্পোর্টেন্ট। এটাতে প্রশ্ন আসবেই একটা। এখন কাকতাড়ুয়াতে আমরা কি ধরনের জিনিস সম্পর্কে পড়বো বা না পড়বো? কাকতাড়ুয়া থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আসলে আমাদের বুধাকে নিয়ে এবং আমাদের এখানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত যেই প্রশ্নগুলো আসে, আনন্দের বিষয় হচ্ছে এটা যে বেশিরভাগ শিক্ষার্থী এই মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্নগুলো নিজে থেকেই মোটামুটি বানিয়ে, বানিয়ে লিখে ফেলতে পারে বা নিজের ভাষায় লিখে ফেলতে পারে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। চলো আমরা চলে যাই উদ্দীপকে। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ থেকে নিশ্চিন্তপুরবাসীকে রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েন স্কুল শিক্ষক জালাল মিয়া। তিনি গেরিলা বাহিনী গঠন করে পাকিস্তানি সেনাদের চেকপোস্ট ও ক্যাম্প ইত্যাদিতে ঝটিকা আক্রমণ করে সরে পড়তেন। গেরিলা বাহিনীর দুঃসাহসিক বিভিন্ন অপারেশন পাকিস্তানি সেনাদের ঘুম হারাম করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী জালাল মিয়ার বাড়িঘর জ্বালিয়ে দেয়। এমনকি তার বৃদ্ধ পিতামাতা সহ স্বজনদের গুলি করে হত্যা করে। স্বজন হারানোর ব্যথা নিয়ে জালাল মিয়া সিদ্ধান্ত নেন যে বিজয়ের নিশান উড়িয়েই তিনি গ্রামে ফিরবেন। এটা হচ্ছে জালাল মিয়া সিদ্ধান্ত নেন যে বিজয়ের নিশান নিশান উড়িয়ে তিনি গ্রামে ফিরবেন। এই হচ্ছে জালাল মিয়ার চিন্তা। এবার আমরা দেখি বুধাকে গোবর রাজা বলে ডাকে কে? বুধাকে গোবর রাজা বলে ডাকে কে? তো বুধাকে গোবর রাজা বলে ডাকে কে? গাঁয়ের গোবর কুড়ানি বুড়ি। আহাদ মুন্সির চোখ লাল হয়ে ওঠে কেন? সেটা আমি ১ নম্বর পেয়ে যাচ্ছি জ্ঞানমূলক লিখে বুধার ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্রোধে তার চোখটা লাল হয়ে ওঠে। বুধা গ্রামের পাকিস্তানি ক্যাম্পে পেয়ারা নিয়ে যায় মিলিটারিদের সঙ্গে ভাব করতে। তার উদ্দেশ্য ছিল তাদের খোঁজ খবর নেওয়া। লোহার টুপি পরা সৈন্যরা গরমে ঘামতে থাকলে তার হাসি পায়। এমন সময় আহাদ মুন্সি সেখানে আসে এবং বুধার হাসি আর অসংলগ্ন কথা শুনে তার চোখ রাগে লাল হয়ে ওঠে। যেভাবে আমরা অনুধাবনমূলক লিখি, উদ্দীপকের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এবার আমি যাচ্ছি প্রয়োগমূলকে। উদ্দীপকের পাকিস্তানি হানাদার বাহিনীর কর্মকাণ্ডে কাকতাড়ুয়া উপন্যাসের যে চিত্র ফুটে উঠেছে সেটা আমরা বর্ণনা করব। প্রথমে জ্ঞানমূলক কথা। উদ্দীপকে পাকিস্তানি হানাদার বাহিনীর কর্মকাণ্ডে কাকতাড়ুয়া উপন্যাসের পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা বাঙালির ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়ার চিত্র ফুটে উঠেছে। ১ নম্বর পেয়ে গেলাম। এরপরে আমি এখানে লিখলাম আমার অনুধাবনমূলক অংশ। ১ নম্বর পেয়ে গেলাম। এরপরে আমি এখানে লিখলাম প্রয়োগমূলক অংশ, যেখানে উদ্দীপকের সঙ্গে আমি মিলিয়ে, মিলিয়ে আমার যেই মূল উপন্যাস এটার কোনো উত্তর লিখলাম। কাকতাড়ুয়া মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসে নিরীহ বাঙালির উপর পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন ও অগ্নিদাহের চিত্র ফুটে উঠেছে। পাকিস্তানিরা হঠাৎ করেই নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায়। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। নিরীহ মানুষের উপর নির্মম অত্যাচারের কারণে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। গেল এটা। আমার অনুধাবনমূলক। এবারে প্রয়োগে আমি কি করব? আমি প্রয়োগে ফার্স্টে উদ্দীপকের কথা বলব। উদ্দীপকে দেখলাম শিক্ষক জালাল মিয়া যে নিশ্চিন্তপুরবাসীকে রক্ষার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। একের পর এক আক্রমণে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে জালাল মিয়ার বৃদ্ধ পিতামাতাকে গুলি করে হত্যা করে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। উপন্যাসে পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার ও তাদের জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে আমরা মানে দেখতে পাই যে উদ্দীপকেরও যেই চিত্র সেটার মিল পাই। কারণ আমাকে তো এটাই লিখেছে যে পাকিস্তানি হানাদার বাহিনীর কর্মকাণ্ডে
মানে উদ্দীপকের কাকতাড়ুয়া উপন্যাসের কোন চিত্রটা ফুটে উঠেছে? গেলাম। এবারে আমি দিচ্ছি যে উদ্দীপকের জালাল মিয়া ও কাকতাড়ুয়া উপন্যাসের বুধা একই আদর্শ ধারণ করে। জালাল মিয়াকেও দেখলাম যে সেইভ এর জন্য যাচ্ছে নিজের জীবন বাজি রেখে, বুধাও তো একই কাজ করেছে। এবং দুজনই কি ধারণ করে? মুক্তিযুদ্ধের চেতনা। ঠিক আছে? দুজনই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন। কাকতাড়ুয়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো বুধা, যে কলেরা মহামারীতে যার বাবা-মা, ভাই-বোন সবাই মৃত্যুবরণ করে। কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি বুধার ছিল অপরিসীম ভালোবাসা। এজন্যে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন বুধার মনে ক্ষোভের সৃষ্টি করে। তাই বুধা পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সে রাজাকারদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাকিস্তানিদের ক্যাম্পে মাইন পুঁতে ক্যাম্প উড়িয়ে দিতে প্রধান ভূমিকা পালন করে। বুধার বুকের মধ্যে মুক্তিযুদ্ধ আর বাঙালির মুক্তির কথা প্রতি মুহূর্তে সেটা যেন প্রতিধ্বনিত হয়। এবারে আমরা আসি উদ্দীপকের জালাল মিয়া ও মুক্তিযোদ্ধা। তার মধ্যেও পাকিস্তানিদের প্রতি প্রবল ক্ষোভ। পাকিস্তানিদের বিরুদ্ধে জালাল মিয়া তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এবং সে গেরিলা বাহিনী গঠন করে পাকিস্তানি সেনাদের চেকপোস্ট, ক্যাম্পে গেরিলা আক্রমণ করে পাকিস্তানি হানাদার বাহিনীর ঘুম হারাম করে দেয়। তো জালাল মিয়ার প্রতিজ্ঞা ছিল পাকিস্তানিদের পরাজিত করে বিজয় নিশান সে উড়াবেই। তাই উদ্দীপক ও কাকতাড়ুয়া উপন্যাসের আলোকে বলা যায় যে জালাল মিয়া ও বুধা একই আদর্শ ধারণ করেন। তারা দুজনই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ও লালন করে। এই জন্য তারা নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং বাঙালিকে শত্রুমুক্ত করার শপথ নেয় এবং তারা বিভিন্ন ক্যাম্পে আক্রমণ করে। তাই বলা যায় জালাল মিয়া ও কাকতাড়ুয়া উপন্যাসের বুধা একই আদর্শের ধারক এবং এগুলো আসলে বানিয়ে বানিয়ে লেখা যায়, নিজে নিজেই লেখা যায় আমাদের কাকতাড়ুয়া থেকে যেই ধরনের প্রশ্ন এসে থাকে। তাই কাকতাড়ুয়া নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আমরা ক্লাসের একদম শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি। এসএসসির যারা, তারা চাইলে এখন লিভ নিতে পারো, কারণ এখন আমরা যেই চ্যাপ্টারটা পড়াবো সেটা এসএসসিতে নাই, এটা শুধুই দাখিলে আছে। এটা হলো যাবো আমি তোমার দেশে, জসিমউদ্দিনের। তো এই চ্যাপ্টারটা কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না? এটা দাখিলের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমরা চলো সরাসরি চলে যাই। একটা প্রশ্নে যাব, কিন্তু প্রশ্নে যাওয়ার আগে আমি একটু ছোট করে আমি একটু আগে পাঠ পরিচিতিটা আমাদের পড়ায় নেই। পাঠ পরিচিতিটা পড়ায় নেই। পাঠ পরিচিতিটা পড়ানোর পরে আমার মনে হয় যে আমাদের আসলে আর এইটা নিয়ে প্রশ্ন প্র্যাকটিস এই মুহূর্তে তেমন প্রয়োজন নাই। আমরা এটা নিয়ে শুধু কয়েকটা অবজেক্টিভ প্র্যাকটিস করব, এমসিকিউ নয়। কারণ এটা যেমন আমি আমার দাখিলের শিক্ষার্থীরা এটা খুব সহজেই অ্যান্সার করতে পারবে আমি যদি নিজে একটু বর্ণনা করে দিই। আর যদি কোনো প্রশ্ন এর পরেও থেকে থাকে, গ্রুপে কিন্তু তোমরা কোয়েশ্চেন করবা। কোয়েশ্চেন যদি অ্যান্সার না পাও আমাকে ট্যাগ করবা বাংলার। আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব। আর বাংলা শুধু আমি নই, অপূর্ব আছে, সোহায়েল আছে, যারা পর্দার পেছনে কাজ করে, ওরাও কিন্তু অ্যান্সার-ট্যান্সার দেয়। যাবো আমি তোমার দেশ কবিতায় কবি আদরের পল্লী দুলালের দেশে অর্থাৎ পল্লী গ্রামে তিনি যেতে চেয়েছেন। পল্লী গ্রাম, প্রকৃতি তাকে ঘিরে রেখেছে এবং তার বনের শীর্ষে আকাশ, পায়ের কাছে দিকহারা মাঠ, সেখানে বেত কেয়ার বনে ডাহুক ডাকে। সেখানে ধান কাউনের ক্ষেতের ভেতর দিয়ে সরু সুতার মতো দীর্ঘ বাঁকা পথ গেছে। সেই পথে গাঁয়ের মেয়ে কদম কলি ছড়িয়ে হেঁটে চলে। কবি সেই পথে যাবেন পল্লী দুলালের দেশে। তারপর পাড়ার দস্যি ছেলেদের সাথে খেলা করবেন। ঢল দিঘিতে সাঁতার কেটে রক্ত কমল তুলে আনবেন। মাটিতে পা ফেলে তিনি হাঁটবেন, পাখির সাথে ডাকবেন, অজানা ফুলের রূপ দেখে তিনি মুগ্ধ হবেন। আমরা জানি পল্লী কবি জসিমউদ্দিন তার কবিতার বিষয়গুলোতে সবসময় যে গ্রামীণ জীবন সেটিকেই ফুটিয়ে তুলেছেন। এখানে আমরা দেখতে পাই যে পল্লী দুলালের দেশে অর্থাৎ গ্রামীণ জীবনের যেই সত্তা তার মাঝে ফিরে যাবার জন্য কবির মাঝে যে ব্যাকুল আগ্রহ, যে ব্যাকুল প্রেরণা এবং চেতনা, সেটাই আমরা দেখতে পাই। এবং তিনি সেখানে গ্রামীণ একেকটা অনুষঙ্গকে এত সুন্দর করে বর্ণনা করেছেন যেটা বলাই বাহুল্য। যেমন খুব সুন্দর করে যখন ধান ক্ষেতের মধ্য দিয়ে একটা রাস্তা গিয়েছে, সেটাকেও যেমন তিনি বলছেন একটা শুকর সুতার সঙ্গে তিনি তুলনা করছেন। কিংবা যখন তিনি সেখানে তুলনা করছেন যে বনের শীর্ষে যেন আকাশ, পায়ের কাছে যেন মাঠ, এরকম নানা বিষয়, দস্যি ছেলেদের কথা, এরকম নানা বিষয় তিনি এখানে তুলে ধরেছেন। তো উদ্দীপক আসতে পারে কেমন? ধরো একটা উদ্দীপক আসলো যে শহরে বড় হওয়া কোন একটা ছেলের নাম ধরো বলল আফতাব। সে পড়েছে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে এবং গ্রামে তার যাওয়া হয়নি বললেই চলে। সৌন্দর্য বলতেই সে বোঝে যে কম্পিউটারের স্ক্রিনে দেখা নানা রকম জীবনের সৌন্দর্য। কিন্তু যখন সে ১ম গ্রামে যায় তার দাদু বাড়িতে, তার কাছে এতই ভালো লাগে যেন মনে হয় সে বারবার গ্রামেই ফিরে আসতে চায়। এই যে বললাম একটা উদ্দীপক। এখন এটার আঙ্গিকে ধরো তোমার প্রশ্ন আসলো। অনেক রকম প্রশ্ন আসতে পারে এটার আঙ্গিকে। পল্লী দুলালের কাঁধে হাত রেখে উদাস বেশে তিনি ঘুরে বেড়াবেন। গাছের শাখা দুলিয়ে হাজার রঙের ফুল তুলবেন। যে ঘাটে পল্লী বালারা মানে পল্লীর মেয়েরা, গ্রামের মেয়েরা কলসি ভরে পানি নেয়, সেই ঘাটের পাশে রেখে আসবেন ফুলের মালা। তারপর সন্ধ্যা নামবে, চারদিকে আঁধার আসবে ঘনিয়ে।
নিরালা নিঝুম অন্ধকারে কবি পল্লী দুলালের সাথে পল্লী মায়ের অপরূপ সৌন্দর্য অন্বেষণ করবেন। আচ্ছা, আমি একটু নিজেই অ্যান্সার গুলো এখানে দেখাই। সেটা হলো, "যাবো আমি তোমার দেশে" কবিতায় কবির আঁচল হতে ফুল ছড়াবে কেন? এটা হলো দিঘির জলে ঢেউ গোনার কারণে। আ ওটা ২০১৯ এর প্রশ্ন ছিল, ২০১৮ প্রশ্ন। "দীঘল বাঁকা পন্থখানি" বলতে কবি জসীমউদ্দীন কোন পথকে বুঝিয়েছেন? দীঘল বাঁকা মেঠো পথটাকে বুঝিয়েছেন। "যাবো আমি তোমার দেশে" কবিতায় গায়ের পথকে কিসের সাথে তুলনা করা হয়েছে? সিথির সাথে। "যাবো আমি তোমার দেশে" কবিতায় কবির ২০১৬ এটা প্রশ্ন। কবির গায়ের বরণ কিভাবে রঙিন হবে? হিজল ঝরা জলে। "যাবো আমি তোমার দেশে" কবিতায় কবির বর্ণিত কোন ফুলের জলের ছিটায় গায়ের বরণ রঙিন হবে? হিজল। তো এই কবিতাটা না বলে শুধু না, যেকোনো কবিতা যদি আমাদের সম্পূর্ণ মুখস্থ না থাকে তাহলে আমরা কখনোই কবিতা থেকে অবজেক্টিভ প্রপারলি অ্যান্সার করতে পারব না। তো কবিতা আমাদের মাস্ট পুরোটা মুখস্থ থাকতে হবে। সেটা হোক এসএসসি, এইচএসসি কিংবা অ্যাডমিশন টেস্ট। না হলে আমরা কবিতা থেকে প্রশ্ন কখনোই 100% কনফিডেন্স নিয়ে উত্তর করতে পারব না। কারণ কবিতার লাইন থেকে কিন্তু অবজেক্টিভ এসে থাকে। আমরা এখন কি মাহমুদুল্লাহ ক্লাসটা শেষ করে দিব? হ্যাঁ? নাকি? আচ্ছা, আর ১-২ মিনিট আমরা হয়তোবা টানতে পারি। আচ্ছা, সো আমি চ্যাটটা ওপেন করে দিচ্ছি। তোমাদের মনে কি প্রশ্ন আছে করো। আমি আর ২ মিনিটের মতো আছি। এরপর আমরা ক্লাসটা শেষ করে দিব। আজকের ক্লাস ভালো লাগলে ইউ ক্যান পোস্ট ইন শিখবো জিতবো গ্রুপ। আর কোন প্রশ্ন থাকলে তোমরা তো গ্রুপে করতে পারোই। তো আমি আজকের ক্লাসটা এখানে শেষ করব। কিন্তু তার আগে যে ১-২ মিনিট প্রশ্ন নিব। হুম, হুম। শাওন, আমরা যেগুলো পড়াচ্ছি আপাতত এতটুকু ফলো করো তাহলেই চলবে। হ্যাঁ। হ্যাঁ, গয়ের দৃশ্য বা দিকের সাদৃশ্য ধরতে পারি না। এটার জন্য তো আসলে এই চ্যাপ্টারটা ভালোমতো পড়া থাকতে হবে। চ্যাপ্টারটা ভালোমতো না পড়া থাকলে তো আকিব তুমি ধরতে পারবা না। সাজেশন দেবেন না রবিউল, এখন না, আগে পরীক্ষা আসুক, পরীক্ষার কাছাকাছি সময়ে যেয়ে আরকি। আর যেগুলো বললাম এইগুলোর মধ্যে আসলে সাজেশন এর কিছু নাই। ভ্রান্তির ছলনে WhatsApp এ কোনো গ্রুপ নাই। শিখর WhatsApp এ কোনো গ্রুপ নাই, শুধুই Facebook গ্রুপ। মেসেঞ্জার এও কোনো গ্রুপ নাই। ভ্রান্তির ছলনে মানে হচ্ছে, ধরো এটা বাস্তবে নাই কিন্তু আমি দেখতেছি স্বপ্ন দেখার মতো আরকি। এরকম। এটা বলতে পারো। হ্যাঁ, বাংলা। আচ্ছা দেখি। সৃজনশীলের ঘ কি ২ পেজে লিখতে হবে? আমি ১.৫ পৃষ্ঠা লিখতে বলি। যদি তুমি ২ পৃষ্ঠা লিখো ঠিক আছে, তাইলেও হবে। জোনায়েদ, দৈনিক কত ঘন্টা করে পড়বো? তুমি যতটুকু পড়ে তোমার জন্য হয়, বিরতি নিয়ে ততটুকু পড়লেই হবে। তার এমসিকিউ কি সব কবিতা থেকে আসবে? মোটামুটি সব কবিতা থেকেই সাধারণত আসে। হ্যাঁ। লাস্টে বলে দেন কোনটা গুরুত্বপূর্ণ। আমি এখানে বলব যে ঝরনার গান এবং সেই দিন এই মাঠ ছাড়া আর সবগুলো বাংলার এমসিকিউ কেন পারি না ভালো করে পড়ার পরেও? এক্সাম দিবা। এক্সাম দিলে দেখা যায় এই শর্ট টার্ম মেমোরি গুলো লং টার্ম মেমোরিতে যায়। ক নাম্বারে কি ধরনের প্রশ্ন আসে? ক নাম্বারে উদ্দীপকের সঙ্গে মূল কবিতার কোনো একটা সম্পর্ক স্থাপন করেই একটা প্রশ্ন আসে। জিন্নাত, কি বলবো আমি বুঝতে পারি না। ভাইয়া বইয়ের সব কবিতাই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বললাম কোনটা গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে। তো সেই দিন এই মাঠ আর ঝরনার গান বাদে এখানে যা আছে সবগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ। 3 এর অ্যান্সার 1 পেজ লিখলে 3 মার্কস দেবে তো? এটা তো আমি সাইমা বলতে পারবো, পুরোপুরি সিওর করতে পারবো না, এনশিওর করতে পারবো না। কারণ তুমি ভেতরে কনটেন্টটা কি লিখছো এটাও তো ব্যাপার। খালি তো লিখলেই হবে না। রেকর্ডের ভিডিও কখন দেওয়া হয়? জাস্ট ক্লাস শেষ হলেই তুমি রেকর্ডেড ভিডিও পাও। কবি পরিচিতি আসবে, অফকোর্স কবি পরিচিতি থেকে আসবে। হ্যাঁ? মানে ধরো ১০-১৫ মিনিটের মধ্যেই তুমি পেয়ে যাবা রেকর্ডেড ভিডিওটা। কিছু জিনিস বুঝি নাই। আনিকা কোন জিনিস বুঝো নাই একটু কাইন্ডলি গ্রুপে প্রশ্ন করবা। আমি ওটার উত্তর দিয়ে দিব। হুম। কবি পরিচিতি কতটুকু গুরুত্বপূর্ণ? কবি পরিচিতি অনেক গুরুত্বপূর্ণ। আমার সাথে দেখা করতে পারবা কিভাবে? শিখো, ক্যাম্পাসে চলে আসো গুলশান ২। তাহলেই দেখা করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা। আর শেখ সাইমা, তুমি বারবারই প্রশ্নটা করছো যে ৩ এর অ্যান্সার ১ পেজ লিখলে ৩ মার্কস দিবে কিনা? তো এখন এটা ভেতরে আসলে কি কনটেন্ট আছে? আমি তো আবারও বললাম এটার উপর ডিপেন্ড করছে। এটা তো আসলে বলা মুশকিল যে লিখলেই ৩ মার্ক পাওয়া যাবে কিনা। আচ্ছা, হুম। সো আমাদের ক্লাসটা তাহলে আমরা এতটুকুই রাখলাম। আ এইখানেই তোমাদের সঙ্গে তোমাদের শাহেদিন ভাইয়ের ক্লাস শুরু হয়ে যাবে, যেটা ঠিক সন্ধ্যা ৭ টায়। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি। যদি বাংলা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে এরপরেও আমাদের গ্রুপ আছে। ওখানে প্রশ্ন করে দাও। তোমরা তোমার উত্তর ইনশাআল্লাহ পেয়ে যাবা। সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।